উমামা তোর আগমনে, উমামা তোর আগমনে আনন্দের ঢেউ, মা ছাড়ার যে তাহা জানে না তো কেউ, মা ছাড়ার যে তাহা জানে না তো কেউ। একটি বছর আসতে যে দেয় ভোলা মহেশ তোরে, সারা বছর মা তোর কাঁদে ওই দিনের তরে। একটি বাড়ি আসতে যে দেয় ভোলা মহেশ তোরে, সারা বছর মা তোর কাঁদে ওই দিনের তরে। কতই না দিন কষ্টে কাটে, কতই না দিন কষ্টে কাটে হয়ে শিবের বউ, মা ছাড়ার যে তাহা জানে না তো কেউ, মা ছাড়ার যে তাহা জানে না তো কেউ। নতুন জামা, নতুন জুতো, নতুন পুজোর বই, আলোয় মাখা পুজোর ছুটি, হুল্লোড় হইচই। পুজো মানে নতুন জামা, নতুন জুতো আর সাজগোজ তো বটেই, কিন্তু তার সঙ্গে পুজোর আড্ডাও বটে। আর তাই আমি অনুক্তা আছি আজকাল.in-এ পুজোর আড্ডায়। আজ সপ্তমী, আর আমার সঙ্গে রয়েছে আমার এবং আপনাদের সকলের প্রিয় মানুষেরা। চলুন আলাপটা করে ফেলি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে রাহুল দেব বোস, রয়েছে শ্যামপ্তি মুদলি, রয়েছে পৌশালী ব্যানার্জি, রয়েছে স্নিতা প্রামাণিক এবং আমাদের সকলের প্রিয় মিষ্টি পারিজাত চৌধুরী। আজকে সপ্তমীর আড্ডায় তোমরা সবাই রয়েছে এবং একটা জমজমাটি আড্ডা হবে, অনেক গল্প হবে, গান দিয়ে তো শুরু হয়েই গেছে, তার সঙ্গে সুরে তালে আমার পাশে দুজন যারা বসে আছে তারা আমাদের বেঁধে বেঁধে রাখবে অনেকটা, তাই তো? আচ্ছা, রাহুল একটুখানি চুপ করে বসে আছে কেন বলো তো? পুজো শুরু হয়ে গেছে, চুপ করে কেন? না, এখনো পুজোর সেই মানে ওয়াইবটার মধ্যে ঢুকতে একটু সময় লাগছে, প্লাস একটু কোথাও একটা ভয়ে ভয়ে আছি, কারণ এই গোটা আড্ডার সমাবেশের মধ্যে আমি একমাত্র পুরুষ। একদম এবং একদম। মানে আমি বুঝতে পারছি না যে আমরা আজকে আড্ডা ছলে কোন দিকে আর কি এগোবো, কতটা মানে আমার তুমি র্যাগিং নারী হবে। বাহিনীর মাঝখানে বসে আছো বলছো, সেটার জন্য কি? একটু একটু ভয় ভয় একটু আছে। ভয়। আমি ওই জন্য প্রথমেই কিন্তু ধরেছি রাহুল চুপচাপ বসে আছে। কিন্তু তুমি একদমই চিন্তা করো না, তুমি আমাদের মধ্যমণি হয়েই থাকবে, আমরা একদমই আহা, তোমাকে লেফট আউট ফিল দেখলে তো? করাবো না। প্রথমে তোমাকে ধরে কিন্তু আবদারটুকু আমি দিয়ে দিয়েছি, মানে আবদারটা পাইয়ে দিয়েছি কিন্তু। একদম। আচ্ছা, রাহুলকে একটুখানি জিজ্ঞেস করি, এই যে পুজো মানে কারোর কাছে বাড়ি ফেরা, আমরা তো অনেকেই বাইরে চাকরি সূত্রে বা পড়াশোনার ক্ষেত্রে বাইরে থাকে, বাবা মায়ের কাছে ফিরে আসা, পরিবারের কাছে ফেরা। আমার মায়ের কাছে যেমন সিম্পলি পুজো মানে হচ্ছে একটু অবসর, সারা বছরের কাজের থেকে ছুটি। তোমার কাছে পুজো মানে কি? এখন এই মুহূর্তে তাই হয়েছে যে আমাদের জন্য কাজের থেকে অবসর, ছুটি। তবে আমি এইটুকু বলবো যে আমাদের বন্ধু বান্ধব বলো কি বা আমাদের আত্মীয় স্বজন বলো, আমার ক্ষেত্রে আমার ভাইয়ের কথা বলো, আহ, আমরা সবাই একটা সময় পাই যেখানে আমরা সব এক জায়গায় হই আর কি। তো সবার সাথে আর একবার দেখা করা, আলাপ করা, গল্প করা, আড্ডা মারা, নিজেকে আবার খুঁজে পাওয়া একভাবে। কারণ আমরা মানে সারাদিন যেভাবে আমরা কাজ করি, অনেক সময় নিজেদেরই ভুলে যাই, নিজেকে ভুলে যাই। তো সেটা আর কি, যখন আমরা একটু সময় পাই, একটু অবসর পাই, আমরা নিজেকে আবার খুঁজে পাই একভাবে, সেটাই আমাদের কাছে। তো হ্যাঁ, বাড়ি ফেরা, নিজের মনটাকে বাড়ি ফেরানো আর কি। রাহুল খুব সুন্দর বললে, মানে এক কথায় পুজো মানে হচ্ছে আমাদেরকে একটু জুড়ে দেওয়া একে অপরের সাথে। শ্যামপ্তি এটাই মনে হয় তো? মানে পুজো মানে আমরা বেঁধে বেঁধে থাকা, এবং অনেকটা হয় না কখনো কখনো আমাদের মনগুলো কিন্তু বেঁধে বেঁধে থাকে, জুড়ে থাকে, কিন্তু আমরা হয়তো শারীরিকভাবে সবার সাথে এক জায়গায় হতে পারি না। পুজো কি সেইটাই তোমার কাছে? আমার কাছে পুজো মানে শারীরিকভাবে এবং মানসিকভাবে একসাথে একসাথে এক জায়গায় হওয়া আর কি। মানে এতটা কাজের প্রেশার থেকে আমাদের প্রত্যেকে, শুধুমাত্র আমরা যারা ইন্ডাস্ট্রিতে বিলং করি শুধুমাত্র তাদের নয়, মানে প্রত্যেকের। আমার বাবাও সারা বছর প্রচণ্ড কাজের মধ্যে থাকেন আর কি। ওই পুজোর ওই কটা দিন একে অপরের সাথে সময় কাটানো, কোথাও গিয়ে ও যেটা বললো একদমই সেম, নিজেকে খুঁজে পাওয়া, নিজের কি করতে ইচ্ছে করছে। একটা দিন ইচ্ছে করলো, মানে পুজো সব দিন যে আমি প্রচণ্ড ঘোরার ফেরার মধ্যে থাকি, খাওয়া দাওয়ার মধ্যে থাকি সেরকম না। একটা দিন ইচ্ছেই করলো, হয়তো আমি ষষ্ঠীর দিনটা আমি চুপচাপ বাড়িতে বসে থাকলাম, মানে কেউ কিছু বলার নেই, আমার কোনো তাড়া নেই। আর পুজো কেমন কাটছে? ষষ্ঠী তো
কাটিয়ে ফেলেছো। হ্যাঁ। আজকে সপ্তমী যেহেতু আমার সঙ্গে আছো, দারুণ কাটতেই হবে। দারুণ ভাবে কাটলো, দারুণ। আর এখানে এসে এখন যদি আমি বলি যে খুব খারাপ কাটছে, আমাকে এখান থেকে বের করে দেবে। না না, আমার সঙ্গে যখন আছো আড্ডা এখানে বসে আছে। জমিয়ে দেবো, এটা কিন্তু একটা সত্যি কথা। একদম আড্ডা তো মানে জমজমাট হয়েই গেছে, এত সুন্দর একটা গান গান দিয়ে দিয়ে শুরু শুরু হলো, মানে হয়েছে, মনটা অসাধারণ। একেবারে জুড়িয়ে গেল। এবার পৌশালীর কাছে আসি। পৌশালী, একটু যদি স্মৃতির গলিপথ ধরে একটু পিছনের দিকে পিছিয়ে যাই আমরা, যে সেই সময়ের পুজো, আমরা যখন সবাই ছোট ছিলাম, আর এখনকার পুজো। ওই থিম ব্যাপারটা এই এখন জানছি, থিম জানতাম না। ওই আটচালা, ওই সাদা রঙের শাড়ি পরে মা দুর্গা আসবেন, আর আমার মা সকাল থেকে একটা চেঁচামেচি শুরু হয়ে যেত, কারণ প্যান্ডেল থেকে ওই যে একটা আওয়াজ, একটা অ্যানাউন্সমেন্ট, যারা যারা এখনও প্রসাদের থালা দিয়ে যাননি তারা এখন এই সময়ের মধ্যে দিয়ে যান। আর আমার মা আমাকে পাগলের মতন ছোটাতো, তাড়াতাড়ি করে সকালবেলা, যেখানে কোনো দিন ঘুম থেকে উঠে চান করতাম না, সেই 4টে দিন না এরকম ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী একটা একটা শৃঙ্খলার মধ্যে থাকতাম। এই যে জ্ঞানগুলো, এই বিশেষ করে অষ্টমীর অঞ্জলি, উফ, আমার 4 ভাগে তো মানে 4টে সময় জুড়ে তো অঞ্জলি হয়, কিন্তু ভোরবেলা 4টের সময়, ভোরবেলা 4টের সময় উঠে আমার মা, ওঠো মা, আজকে তো ছুটি দাও, আজকেই তো সময়, এই যে তুমি নিজেকে চিনবে জানবে। এতক্ষণ আমি ওদের দুজনের কথা যে বলছি না, নিজেকে চেনা, আমরা যতটা না নিজেকে চিনি, আমাদের বাড়ির লোক ঠেলে ঠেলে চেনাবে 4টে দিন ধরে। ওঠো, শৃঙ্খলাবদ্ধের মতন থাকো, বাঙালির ঘরে হয়েছো, মানে অনেক কিছু শোনানোর পর প্রসাদের থালা এখনো কিন্তু দেখেছো অ্যানাউন্স করছে, তুমি যাও গিয়ে নিয়ে এসো, মানে আমাদের কাছেই পুজো হতো। আমার এই। মা সবচেয়ে ভালো, প্রথম যে ব্যাচটা অঞ্জলি দিচ্ছে বলতো ওটাই শেষ ব্যাচ, এরপরে আর অঞ্জলি হবে না। আমি তো একটু আগে এটাই বলার চেষ্টা করছি, আর অঞ্জলি হবে না। আমি আর যখন হবে না। গেলাম তখন দেখলাম আরো 3টে ব্যাচ হবে। আমি আমাকে ভোরবেলা মিথ্যে করে- 6টায় অঞ্জলি দেওয়ার পর আমি দেখলাম যে 12টা অবধি অঞ্জলি দিয়েছে সবাই। এইটাই কিন্তু আনন্দ। এই যে আমরা আজকে একদম, বসে এটা কথাটা আনন্দ। বলছি, আমরা হয়তো রসিকতা করছি ঠিকই, বা আমার মায়ের নামে বলছি, মা তুমি কিছু মনে করো না, কিন্তু কিন্তু আজ এই বয়সে এসে বুঝতে পারছি যে হ্যাঁ, আমি থিম পুজো তো অবশ্যই, পরিবর্তন সবসময় সংবেদনশীল হয় এবং সেটাকে গ্রহণ করাটাই আমাদের আপব্রিঙ্কিং আমি মনে করি। সেটা ক্রিটিসাইজ করাটা আমি একদমই ওই ধারে কাছেই যাচ্ছি না। কিন্তু তুমি যেহেতু প্রশ্নটা করেছো, যখন আমরা ছোট ছিলাম, ওই যেরকমই প্যান্ডেল হোক, সেই হলুদ লাল দিয়ে প্যান্ডেল, 4টে খুঁটি পোতা, কিছুই নেই কিন্তু চারদিকে 4টে মানে একটা ওই যে হয় না বাঁশের কিচ্ছু নেই, কিন্তু তার যে একটা আনন্দ, সব বন্ধুরা মিলে আসবে, সিম্পলিসিটির যে আনন্দটা, এই তুই আজকে সবুজ রঙের শাড়ি পরবি, তাহলে আজকে আমি একটা সবুজ রঙের শাড়ি পরবো। আমিও যেহেতু শ্রীরামপুরের মেয়ে, শ্রীরামপুরেও এমন মানে এখন প্রচুর থিম পুজো হয়, সব পাড়ায় পাড়ায় পুজোর সংখ্যাও অনেক বেড়ে গেছে, কিন্তু আগে দে বাড়ি থেকে শুরু করে মানে সব বাড়িতে বাড়িতে পুজো হতো, আর শুধুই প্যান্ডেল করা থাকতো লাল সাদা হলুদ লাল নীল, ঝালা হলুদ, এগুলো কাপড় দিয়ে, আর ছোট কিছু ছোট chair কাপড়, পাতা আর থাকতো। কিছুই নেই, আর ওই সাদা কিছু রঙের চেয়ারগুলো পাতা থাকতো, আর ওই এরম ভাবে ঝালর ঝালর দেওয়া থাকতো, আর যদি খুব সুন্দর পুজো হয় তাহলে ঝাড়বাতি টাঙানো থাকতো। আসলে এগুলো সবই না আবেগ। আমার মনে হয় যে তাই। সকালবেলা তাড়াতাড়ি একদমই তাই। উঠিয়ে দেওয়া, এই সবটুকুই কিন্তু আবেগ। আর পারিজাতের কি মনে হয়, আমরা যখন ছোট ছিলাম তখন কি আবেগটা আরো একটু বেশি ছিল এখনের থেকে? মানে এখন আমরা যারা দেখো, আমি মানে আমি খুবই ছোট তোমাদের থেকে, তো এই দেখে মনে হচ্ছে সপ্তমীর দিন কেউ ছোট বড় হয় সপ্তমীর দিন না। ছোট বড় হয় না। সপ্তমীতে আমি জবে থেকে মানে মানে ঠিকঠাক করে এনজয় করতে শুরু করেছি আর কি, তবে থেকে মানে আমার নিজের এখন মনে হয় যে তখন ওই হাইপটা বিশাল থাকতো। মানে ইভেন আমিও একটু আগেই কথা হচ্ছিল যে এখন পুজোর যে আনন্দটা সেটা আমার মনে হয় অনেকটা কমে গেছে, মানে কলকাতার আবহাওয়ার মধ্যে, কারণ সবাই এত কাজে ব্যস্ত, তখনও কাজে ব্যস্ত ছিল, কিন্তু সেই শপিং করার যে আবেগটা, মানে আমার মনে হয় ছোটবেলায়, এখন যারা ছোট তারা হয়তো সেটা মনে করছে যে শপিং করতে যাবো, এটা কিনবো ওটা কিনবো সেটা কিনবো, ম্যাচিং করা জুতো, ম্যাচিং করা ব্যাগ, কানের দুল, সবকিছু কিনতে হবে। এখন সেই হাইপটা একটু কমে গেছে, কিন্তু পুজোর গন্ধ, পুজোর হাইপটা তো আছে। আমি তো ছোটবেলায় জামা গুনে গুনে রাখতাম, আমি 30টা হলো, যে 20-30টা আমার কটা? জামা হতো, 20-30টা, কারণ আমারও ওইরকমই হতো, যত আমার বড় 20টা হয়েছি তো এখন আর হতোই, বাড়িতে আমার কোনো 15-20টা হতো। 4 দিনের 4টে, হ্যাঁ।
কুড়ি? বলছি যে আমার আমার আত্মীয় 15-20 স্বজনরা হতো। মানে কারণ আপনাদের একটু এখন জানাই কি যে এদের সংখ্যা শুনে আমার খুব খারাপ লাগছে। মানে আমি ইনসিকিউর না লাগছে না আমার আমি এখন নিজেকে। বলছি যে যত বড় হয়েছি জামার সংখ্যাগুলো কমেছে, মানে যারাই বাড়িতে আসেন আর কি, মানে প্লিজ কেউ কিছু মনে করবেন না যারা আপনারা আমার ক্ষেত্রে দেখছেন। প্লিজ মনে করবেন। ওর বাড়ি মনে করানোর জন্য এটা মনে করানোর জন্যই কিন্তু আপনাদের সপ্তমী দিন সকালে ও নিজের বাড়ির লোককে উদ্দেশ্য করেই বলছে আপনারা শুনুন। যারা আসেন তারা আর কেউ এখন হাতে করে জামা নিয়ে আসে না, বলে খুব ও তো খারাপ, আপনারা খুব খারাপ কাজ করেন এটা। বলে ও তো বড় হয়ে গেছে, সাইজ ঠিকঠাক করে বুঝতে পারবো এটা না। আমাকেও বলে, আমাকে বলে যে তুই তো এখন বড় হয়ে গেছিস, তোর এখন নানান ধরনের জামা কাপড় তুই পরিস, আমরা কি করে বুঝবো বল। আর বোঝার দরকার নেই, তুমি যা শাড়ি দাও No, আমাকে, simple ভালো না, শাড়ি না, দাও। একদম না। ওরা একটা জিনিস হচ্ছে, ওরা এই আবেগের মধ্যে, জামা কাপড়ের আবেগের মধ্যে ওরা কিন্তু বলে দিচ্ছে যে খালি হাতে কেউ বাড়িতে এসো না পুজোর সময়, জামা নিয়ে আসবে যাই হোক না আমি তো কেন। শাড়ি পরতে খুব পছন্দ করি, শাড়ির আবার সাইজ কি হয়? আরে শাড়ি যদি নাও দেয় পয়সা দিয়ে দেবেন খামে করে। সেটা দিয়ে কিনে সেটাও নেবে। এটা সব- কিউআর রেডি রাখি। কিউআর ready রাখি। কিউআর কোড তাহলে বাড়ির দরজার সামনে একটা কিউআর কোড রেখে দেবো। বাবা, তো ওইটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে রে। ভাই আজকে সপ্তমী, আজকে সব কিছু হতে পারে, বাড়াবাড়ি হতে সব পারে। রকম বাড়াবাড়ি করতে পারি এই আজকে। এই একদমই 4টে তাই। দিন যা ইচ্ছা তাই বলবো। হ্যাঁ আমরা সমাজবদ্ধ জীব, যেখানে থামার সেখানে থেমে আছি, যেখানে থামার নয় 4 দিন সেখানে কেউ থামবো না। থামবে না আজকে। আর এই যে আমরা থামবো না, সেটার জন্য এখন আমি পৌশালীকে বলবো আমাদের একটু সুরে তালে না থামার কথা বলতে। হ্যাঁ প্লিজ প্লিজ। একদমই তাই, একদম। ধিনাক ধিনাক শুনে রে মন তিনাক তিনাক নাচে, মাছ দরিয়ায় ঢেউ তুলেছে যেন বুকের কাছে, মাছ দরিয়ায় ঢেউ তুলেছে যেন বুকের কাছে, শিমুল পলাশের কারণ হয়েছে মন উচাটন, নতুন এক জীবন খুঁজে পায় রে, লাল মাটির রঙে মাত গায় রে, আয় আয় রে সবাই আয় আয় রে, লাল মাটির রঙে মাত গায় রে, ছাপা ছাপা ছাপকে মাদল বলছে কথা হাতে, মশালের আলোয় আলোয় দিন পেয়েছি রাতে, দিন পেয়েছি রাতে রে, দিন পেয়েছি রাতে, দু চোখে আসছে না ঘুম, লেগেছে আজ কি ধুম, নতুন এক জীবন খুঁজে পাই রে, লাল মাটির রঙে মাত গায় রে, আয় আয় রে সবাই আয় আয় রে, লাল মাটির রঙে মাত গায় রে, আরে লাল মাটির রঙে মাত গায় রে। মানে এই গানগুলোই কিন্তু বারবার বলে যে আমাদের পুজোর স্বাদে ফিরে আসতে হবে, এবং এক স্বাদে এবং এক সাথে। একদম এইটা মনে রেখেই আমি চলে যাচ্ছি স্মিতার কাছে। আচ্ছা স্মিতা, পুজো নিয়ে যখন আলোচনা হচ্ছে, পুজোর খাওয়া দাওয়া নিয়ে কিন্তু আলোচনা হবে একদম। খাওয়া দাওয়া মানে আমার কাছে শুধু পুজো না, ওটা তো অল টাইম। না সেটা তো বটে, আমাকে দেখে বুঝতে খাওয়া পারছো না? না না দেখে বোঝার জন্য না, আর কিছু করি না, খাওয়া খালি দাওয়াটা খাবো। অল টাইম তো ভালো, কিন্তু পুজো স্পেশাল তোমার যে মেনু, আমি যেমন তোমরা যেমন পুজোর জামা কাপড় ঠিক করতে, আমি জানি না কেন ছোটবেলায় আমরা ঠিক করতাম যে ষষ্ঠীর দিন কি খাবো স্পেশাল, সপ্তমীর দিন কি খাবো, হ্যাঁ, অষ্টমীর দিন কি এটা তো খাবো, খুব এটা মিললো তো। দারুণ, হ্যাঁ একদম একদম। তা তোমার পুজোর যে একদম হট ফেভারিট খাওয়াগুলো, সেগুলো পরপর 3টে কি কি আছে তার মধ্যে list এ? বিরিয়ানি, ভাবলেও না, আমাকে কথাটা শেষ করতে দেয়। বিরিয়ানি কিছু তো করার বটেই। নেই, কিছু করার নেই। লুচি মাটন। আলুর দম আহা, আর লুচি আলুর দম মানে ষষ্ঠীর হবেই, দিন হবেই, সকালে হবেই। হতেই হবে। ইভেন লুচি অষ্টমী, ছোলার ডাল। অষ্টমীর দিনও তো মানে মানে ইয়ে করে থাকতাম, নিরামিষ খাই, নিরামিষ। তো ওই দিন লুচি আলুর দম খেতেই হবে। কেন ছোলার ডাল ধোকার একটু ডালনা। নারকেল দিয়ে? আরে ধোকার ডাল, নারকেল ধোকার দিয়ে, ডালনা, ধোকার ডালনা, নবমীর পনির মাটন। পনির, রাহুল কিছু বলছে না কেন? শাহী সবই পনির। তো কভার হয়ে গেল, আর কি ও বাকি স্যালাডে আর আছে। কিছু বাকি নেই। ও স্যালাডটা একটা বলবে, জিনিস বলবো, স্যালাড। সবাই মিস করে যাচ্ছে, ফুচকাটা কেন মিস করা হয় আমি বুঝি না। একদম, মানে। of course, ফুচকাটা অন্যায়। miss করা যায়। ওটা এগুলো অন্যায়। বলছে যে প্রথম 3টে ফুচকা তো ডেফিনেটলি আছে, ওটা তো মনে গোলা করে তো বারো গোলা, মাস। ফুচকাটা গোলা, চুষে চুষে। হ্যাঁ। ফুচকা হচ্ছে রাজা আর রাজা। প্রত্যেক দিন সন্ধ্যেবেলা খেতেই হবে ওটা। একদম না না ও এটা হয়তো বলতে পারবে না, কারণ ও তো স্যালাড খায়। এটা কি সব হলো? সময় না, ও আমার কাছে প্রমাণ আছে, আচ্ছা, সমাজ মাধ্যমে আমার প্রমাণ আছে যে আমি ফুচকা প্রচন্ড ভালোবাসি। ও আচ্ছা। হয় হয়, বাচ্চা মেয়ে তো ভুল হয়ে যায়।
শ্যামপ্তি কিন্তু খুব হাসছে, ওকে মানে রাহুলকে বললো স্যালাড খায়, কিন্তু শ্যামপ্তি কিন্তু প্রচন্ড স্বাস্থ্য সচেতন। হ্যাঁ, ও 16 আওয়ার্স ফাস্টিং এ আছে, ও রাহুলকে বলছে। হ্যাঁ, ও হ্যাঁ। কিন্তু হট করে বললো না, ও কিন্তু ভীষণ- শ্যামপ্তিদির ব্যাপারটা হচ্ছে যে 16 আওয়ার্স ফাস্টিংটা এক সপ্তাহ কি 15 দিন ম্যাক্সিমাম ও চলবে। আমাকে তারপরে একদম আবার ঠিক track এ চলে চিনেছে। আসে। ও তারপরে ঠিক চিনেছে। তারপরে যে খাওয়াটা শুরু হবে সেইটা আমরা ধারে কাছে থাকবো একটু না। আগে তুমি কি বললে যে পুজো মানে খাওয়া দাওয়া, খাওয়া তাই তো? দাওয়া, হ্যাঁ, আমার একদম, কাছে একদম। সারা বছরই খাওয়া দাওয়া, আচ্ছা, খাওয়া আজকে দাওয়া ছাড়া আমি প্লিজ কি? ওকে কেউ জিজ্ঞাসা করো আজকে সকালবেলা ও কি ওকে দেখে খেয়েছে মনে হয় না। সপ্তমী। শ্যামপ্তি আজকে একদম পুজোয় একদম কি দেখে খেয়েছো মনে হয় আজকে? না সারা বছর খাওয়া দাওয়া। সকালে আজকে ভাত, দুপুরবেলায় কি পালং খেয়েছো সেটাও পানির। বলবে। চিকেন, ভেজিটেবলস আর একটা চকলেট খেয়েছি খাবার তো পর। সবই বাহ। খেয়েছে। আর দুপুরবেলায় দুপুরে তো আজকে এখানে দারুণ একটা লাঞ্চ করেছি, হ্যাঁ, বলে ফেলো। পাতুরি, ফিশ ফ্রাই, চিকেন, রসগোল্লাটা মিস করে গেছি বাবা, বেরিয়ে খেতে হবে। ও নাকি 16 আওয়ার্স ফাস্টিং করে। ও breakfast এ lunch করে, lunch এ এরপরেও dinner। আরো দুটো পদ ছিল, সেটা বলতে ভুলে গেছে। পনির ফানিরও ছিল। হ্যাঁ, কিন্তু পানির। এইটা হচ্ছে শ্যামপ্তির মানে 16 আওয়ার্স ফাস্টিং। প্লাস ওর বাড়ি থেকে আমার জন্য একটা খাবার নিয়ে আসার কথা ছিল, ভুলে গেছে। সেটা কি বলো, সেটা চকলেট জন্য- ক্রোসা। ও কিন্তু না, ওটার তো জন্য আমি- একটা Chocolate অভিমান croissant। দেখালো, আমি- অভিমান মানে দেখালো। একদম ভর্তি চকলেট দেয়া। আমি যা বুঝলাম যে ও 16 ঘন্টা পুরো ফাস্ট করে, 8 চকলেটই ঘন্টায় সপ্তমী 25 ঘন্টার আজকে। খাওয়া খেয়ে নেয় আর কি। আজকে পুরো তোমার সাথে চকলেট আমি একটা দিয়ে গোটা মানে না, প্রজেক্ট মানে করেছি, না, তুমি যে- জানবে। তখন তুই খেতিস। না, তাহলে অনেকগুলো প্রমাণ এটাও বলছে যে শ্যামপ্তি খায়। হ্যাঁ। মনে হচ্ছে তাই। খায় মানে শ্যামপ্তি খায়, তার মানে পুজোর কদিনও খাবেই। হুম। হ্যাঁ, কেউ মানে কেন আটকাতে খাবো পারবে না? পুজোর আগে এক সপ্তাহ আমি ডায়েট করেছি, ওয়ার্কআউট করেছি ভালো করে, যাতে খেতে পারি। বাহ, ও সবকিছু মানে ব্যবস্থা করে রেখেছে যাতে ও মন ভরে খেতে পারে। যাক, তোমাদের খাওয়ার ফিরিস্তি সবকিছু শুনলাম। পৌশালী কিছু ফেভারিট কিছু আছে ডিশ? হ্যাঁ, আর জানো তো ওই যে দেখবে মানে প্যান্ডেলের পাশে যে না না যে দোকানগুলো দেয়, মোটামুটি ষষ্ঠীর দিন যে তেলটা দিয়ে ভাজে, ওটাই হ্যাঁ, সপ্তমী, হ্যাঁ, হ্যাঁ। অষ্টমী, নবমী। আর মনে হয় না যে ওইটাতে ভালো লাগে। এবং টেস্টটা ওই বাড়ে। 4টে দিন ওই তেলেরই ভাজা কচুরি, ওই তেলেরই ভাজা ওই মোগলাই পরোটা, ওই তেলেই ভাজা আলুর পরোটা, তাতে যদি পেট খারাপ হয় ওষুধ খাবো আমি, তাও ওটা রিপিট করবো। পৌশালীদি হ্যাঁ। এগ রোল এগ রোল প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে, প্যান্ডেলের বাইরে তেলটা কালো হয়ে গেছে। হ্যাঁ, এবং আমার বলতে ভালো লাগছে, পুরো ব্যাপারটা লোভনীয়। কিন্তু আমার বাবা বলতো, এখন তো বয়স হয়ে গেছে বাবা, হ্যাঁ রে মোবিলে ভাজছে ওটা, ছেড়ে দে, ওটা তেল আমার নেই। মা তো মানে এক একটা ফুচকার দোকানকে দেখে বলো ওরা কিন্তু ড্রেনের জল খাবি না, একদম খাবি না ড্রেনের এটা জল। ছোটবেলা। খেয়েছো তো? তাও তারপরেও খেয়েছি খেয়েছো? তাও। অবশ্যই। আমাদের ওটাই পুজো, কোনো কিছু ওটাই পুজো। আটকাতে পারে না, এটা হচ্ছে একটা কথা। হ্যাঁ। বাঙালিকে যেরকম উৎসব মুখর হতে কেউ আটকাতে পারে না, তেমনি আমাদেরও কেউ আটকাতে পারে না। আজকে তো আটকাতে আরোই পারবে না। আমরা যেহেতু একদমই একদম। নয়। একদম আড্ডার মুডে রয়েছি, মুডের মধ্যে রাহুল এক্ষুনি বললো না মুডে আসতে একটু সময় লাগবে, রাহুল মুডে ঢুকে গেছে অলরেডি। খাওয়া দাওয়া ইজ দ্য বেস্ট ওয়ে টু গেট মি ইন দ্য মুড। ব্যাস, তাই দেখেছো, আমি বুঝতে পেরেছি ও কিসে মুডে ঢুকবে। প্রথমে যে একটুখানি জড়তা ছিল যে এত বড় একটা নারী বাহিনী পাশে বসে আছে, ওর কি হবে, ও কোন ঠাসা হয়ে রয়েছে, সেই কোন ঠাসা হওয়াতে কিন্তু আমি বার করে এনেছি ওকে। এটাও একটা কিন্তু ব্যাপার। থ্যাংক ইউ। একদম অলওয়েজ ওয়েলকাম। আর রাহুলকেই জিজ্ঞেস করি, এই যে পুজোর সময়টা আমরা এক একজনের মতো কাটাই, যেহেতু আমরা সারা বছর কাজ করি, পুজোর সময় আমরা কেউ বাড়িতে অবসর যাপন করি, কেউ প্যান্ডেল হপিং করতে ভালোবাসি, কেউ আবার রাত জেগে ঠাকুর দেখি। তোমার কোনটা পছন্দ? সবটাই করাটা প্রয়োজন। বিকজ পুজোর মানে এই কদিনই হচ্ছে এমন সময় যখন কোনো আমাদের লিমিটেশন নেই যে ওইখানে যেতে হবে, এরে আমাদের কাজে যেতে হবে, এরে ওটা শেষ করতে হবে, এইসব নেই। তো এই যে সময়টা 24 ঘন্টা হয় দিনে, সেটাকে ইউটিলাইজ যদি না করি তাহলে কি করলাম জীবনে, তাই না? বাট অবভিয়াসলি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে খাওয়া দাওয়া। বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্টলে, বিভিন্ন প্যান্ডেলে কিন্তু গরুর খাওয়া রচনা দাওয়া। আমার গরুর আম- আম- রচনা। খাওয়া। আমার জীবনে এটাই হচ্ছে সবচেয়ে ভালো মানে বড় খুশির জায়গা এবং দুঃখের, যে আমি খেতে ভালোবাসি অথচ আমি বছরে বেশিরভাগ সময়টা ডায়েটে থাকি। তো পুজোতে সেই বাতটা খোলে, তো অবভিয়াসলি আমি খুব খুশি হয়ে যাই খাওয়া দাওয়ার কথা শুনলে। বাট প্যান্ডেল হপিং আমার সামনে না মানে খেতেও আমার লজ্জা করে, খাওয়া দাওয়ার কথা তো দূর, মানে মানে মুখে কিছু তুলতেই আমার মনে হয় যে এই দেখছে রে মুশকিল হয়ে গেল। দেখছে রে মুশকিল হয়ে গেল, মানে বুঝলাম না। আই সোয়্যার আমি মানে কি আমরা জম? যখন খেলে হয়তো পেছনে পড়ে বসেছিলাম এই নিচে, খাবি না। আমরা যখন বসেছিলাম নিচে একদম ব্ল্যাক কফি খাচ্ছে, তারপর লাঞ্চে কিছু খাচ্ছে না, জাস্ট এরম এরম করে মুখে তুলছে, আমার মনে হচ্ছে যে আমি কি ও বলছে করছি ওটাও জীবনে? অভিনয় ছিল,
এরম এরম করে মুখে তুলছে, এটা কি না বলবো? মানে ওটা আমি ওটা ওরামই মানে বুঝতে পারছি না ও সারাদিন কি সালাড বলাচ্ছে ওরা সেটা করছে। মানে রাহুল দা সারাদিন সালাড খেয়ে থাকে, মানে একদম স্ট্রিক্ট ডায়েট করে। আজকে শ্যামক দিদি জিজ্ঞেস করছে যে তুমি কি ডায়েটটা এখন আগের মতনই করছো? রাহুল দা বলছে হ্যাঁ রে, করতে তো হচ্ছেই, কি করব বল। আর রাহুল দা হচ্ছে মানে ভীষণ পলিশড, একদম ডায়েট ফাইট করে একদম ফিটফাট থাকবে, এরম টাইপের একটা। এটা আমি জানি না, এটা কমপ্লিমেন্ট তুমি হিসেবে আবার- বললো কি মানে তুমি, অপমান রাহুল, ছিল। তুমি আবার কোণে চলে যাচ্ছ। আমি তোমাকে আরেকবার বলছি, তুমি আবার উঠে এসো নিজের মতো করে এবং বলো না যে না, বিষয়টা হচ্ছে যে এই আড্ডা সেশনের পরে আমাদের জন্য আরো ভালো ভালো খাবার ওয়েট করছে, তুমি আবার জেগে হ্যাঁ ওঠো। আমরা ফিরে যাব খাবারে, ফিরে চিন্তা নেই। যাবো, একদম একদম একদম। একদম। আর শ্যামপ্তি কি তোমার পুজোর সময়টা, মানে এই সময়টাতে তোমার কি প্যান্ডেল হপিং বেশি পছন্দ নাকি বাড়িতে বসে একটু সবই করা হয়, পরিবারের মানে সাথে সময় বাড়িতে কাটানো? বসে পরিবারের সাথে সময় কাটানো, বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যাওয়া, ল্যাদ খাওয়া, খাওয়া দাওয়া, আবার খাবারে চলে যাচ্ছে, মানে গাড়ি নিয়ে ঘুরতে বেরোনো, প্যান্ডেল হপিং, সব হয়। সিনেমা যত দেখা দোষ সব। রাহুল বোস, অন্য কেউ খাওয়া দাওয়ার কথা বললে পারিজাতের কিছু হয় না, অমনি আমি কিছু বলি না মানে রাহুল দা। ডাবলেরও বেশি খায়। ইয়ে ও ভগবান, সাক্ষী এটা- গোপাল এটা- থেকে সাক্ষী নিয়ে এসছে, শ্যামপ্তি সাক্ষী পর্দা সঙ্গে করে ফাঁস। এরপরে এনেছে। যদি কোনো ইন্টারভিউ দেখেন না যেখানে শ্যামক্তি বলছে আমি প্রচুর ডায়েট করি, বিশ্বাস করুন মিথ্যে কথা বলছে, কারণ আজকে প্রমাণ হয়ে গেল। এরপরে আমাকে বোধহয় আর অনেক সময় হয় না, মানে আমাদেরকে খেতে ডাকে, একটা ইন্টারভিউ সেশন হয় কোনো ক্যাফেতে বা কোনো জায়গায় আর কি, আমাকে আর কেউ কোথাও ডাকবে না। আমি বলবে যে শ্যামক যা রিভিল করার রিভিল হয়ে গেছে। এটা আর জানার next পরে to আমার মনে হয় impossible. রেস্তোরাঁ থেকে বেশি ডাক আসবে যে আপনি এসে খেয়ে হ্যাঁ। যান এবং সবাইকে বলুন অর আরো করে ফুড খেতে। ব্লগ যেটা অর ফুড হয়। ব্লগ, হ্যাঁ। আজকে সপ্তমীর আড্ডা হচ্ছে, মনে হচ্ছে তো? মানে আমি এইটাই আপনাদের বলতে চাইছি, আড্ডা যখন শুরু হয় তখন বাঁধ ভাঙা আড্ডা হয় ঠিক এইভাবে। আচ্ছা, আমরা সবাই তো বেশ একটা মানে খাওয়া দাওয়ার ভিতরে ঢুকে গিয়েছি, খাওয়া দাওয়াটা বারবার ফিরে ফিরে আসবে, যেমন পৌশালী বললো এই আবার গরুর রচনা, আমরা খাওয়া দাওয়াকে আবার নিয়ে আসবো, আমি কথা দিচ্ছি। ততক্ষণ তুমি কোণঠাসা একদম হয়েও না। আচ্ছা, এই যে ছোটবেলার কথা হলো, প্যান্ডেল হপিং এর কথা হলো, ও বলছে ও জামা কাপড় গুছিয়ে রাখতো, গুনে রাখতো, সবকিছু করতো। ছোটবেলায় আমরা অনেক কিছু করেছি যেটা এখন তোমাদের জনপ্রিয়তা এখন বেড়ে গেছে। কিছু জিনিস কি করতে পারো না যেটা মনে হয় যে হ্যাঁ ছোটবেলায় করেছি, এখন করতে পারলে একটু ভালো লাগতো? এটা কিন্তু আমি সবার কাছে শুনবো, প্রত্যেকের কাছে এক এক করে। প্রথম আবার সেই আমি রাহুলকে দিয়েই শুরু করব। না এমন কিছু মানে নেই যেটা আমি এখন করি না, এখনো করি না। সেটা হয়তো লুকিয়ে লুকিয়ে করি, কিন্তু করি। কারণ মনটাকে ভালো রাখার জন্য অ্যাটলিস্ট নিজের কাছে ইউ হ্যাভ টু বি ভেরি অনেস্ট। তো মানে হ্যাঁ হয়তো খুব ওপেনলি কিছু জিনিস করতে পারি না, বাট আই ডোন্ট রিগ্রেট ইট, কারণ আমি এই জায়গাটা আসার জন্য অ্যাটলিস্ট অনেক স্বপ্ন দেখেছি। সো আই এম ভেরি হ্যাপি। বাট হ্যাঁ মানে সে একটু এগরোল খাওয়া হয়তো, মানে এগরোলের দোকানে গিয়ে খেতে পারি না, বাট কাউকে বলি আমার জন্য এনে নিতে, আমি ঠিক খাই। মানে তুমি করে নাও ব্যাপারটা, এমন হ্যাঁ। নয় যে তুমি করো না সেটা না, না, না। মানে হয় এদিক দিয়ে নয় ওদিক দিয়ে, যেভাবে হোক করে নাও। হ্যাঁ আমি তো প্যান্ডেল হপিং এ যাই, খালি এটাই কি হয়তো মাস্ক পরে টুপি পরে যেতে হয়, একটু চশমা পরে যেতে হয়, বাট যাই। লোকেদের ভিড়ে ধাক্কা আমি ভালো করে ধাক্কা মেরে ঢুকি আর কি। এটাও সেরা ছিল। শ্যামপ্তি? আমার কিছুই চেঞ্জ হয়নি, মানে ছোটবেলায় যেভাবে পুজোটাকে উপভোগ করতাম এখনো সেম ভাবেই উপভোগ করি। এবার যেগুলো আমার চেঞ্জ হয়েছে, মানে ছোটবেলায় আমার মনে আছে আমরা পরিবারের সবাই মিলে বড় একটা গাড়ি নিয়ে 2-3টে গাড়ি নিয়ে বেরিয়ে যেতাম, প্রায় একদিনে 10টা-15টা ঠাকুর দেখতাম, সেগুলো আবার গুনে গুনে রাখতাম, কারণ স্কুলে গিয়ে বন্ধুদের সাথে সেটা গল্প করতে হবে। এখন না আমার এই ট্রাভেলটা করতে আর ভালো লাগে না, আমরা এত ভিড়টাও ভালো ট্রাভেল লাগে না। ট্রাভেল করি বলে। একদমই তাই, মানে সেটা কিন্তু শুধুমাত্র একটু জনপ্রিয়তা পেয়েছি বলে সেই জন্য নয়, মানে এখনো যদি ইচ্ছে করে আমি ঠাকুর দেখতে আমি চলে যাই, সেটাতে আমার কোনো অসুবিধে নেই। মানে কি হয়েছে, যেটুকু চেঞ্জেস হয়েছে সেটা বড় হয়েছি, নিজেরই আর ইচ্ছে করে না বলে। হাইট তোমরা বাদে। যেহেতু সব সময় ট্রাভেল করছো, কাজে রয়েছে, ওই জন্য হয়তো ট্রাভেলটা করতে ইচ্ছা করে না, এটা বুঝতে পারলাম। আর পৌশালী? সরি, আমি তোমার দিক থেকে একটু সরে গেছিলাম, এমন একটা কথা বললো। যাই হোক, আমার পরিবর্তন শুধু হাইটটা বেড়েছে। এইটা আজকের সেরা ছিল, এটা আজকের সেরা ছিল। এটা গোল মারা হলো, অ্যাসিস্টটা কিন্তু এখান থেকে গেছে, সেটা যেন মনে থাকে। সত্যি বলছি, আর কিচ্ছু পরিবর্তন হয়নি। আমি ভিড় ঠেলে ঢুকি এবং আমার যারা যারা আমাকে দেখে চিনতে পারে, দিদি সেলফি তুলবো, হ্যাঁ সেলফি তুলবো, কারণ ওই হিসাবটাও মাথায় থাকে যে তোমাদের জন্য আজকে আমি পৌশালী ব্যানার্জি। ওই একদম। হ্যাঁ, এবার যে মানে আমি খুব স্পেসিফিক করা, যে অ্যাটিটিউড দেখায় তার সঙ্গে আমি সেম অ্যাটিটিউড দেখাই,
যে যে দেখায় না তার সঙ্গে এসো, আমি ভাড়ে ভাড়ে একসাথে চা খাবো, এইটা চলে। ঠাকুর দেখি, ছবি তুলি, বাড়িতে এসে সেটাকে আবার সমাজ মাধ্যমে আমরা ট্যাগ করি। যেটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে মাঝে মাঝে আসলে সবার বয়স বেড়েছে, সংজ্ঞা পরিবর্তন হয়, ওইটুকুই পরিবর্তন। জীবনের তো প্রত্যেকটা বয়সে একটা করে সংজ্ঞা পরিবর্তন হয়, সেটা পুজো ওরিয়েন্টেড হোক, পুজো ছাড়া ওরিয়েন্টেড হোক, সেইটুকু পরিবর্তন ছাড়া আর কিচ্ছু পরিবর্তন হয়নি। আর স্মিতাদি কি বলবে বলো? আমার ক্ষেত্রে মানে বাইরের জগতে দেখতে গেলে হ্যাঁ আমার কাছে চেঞ্জেস এসছে, মানে বিভিন্ন পার্টে বিভিন্ন চেঞ্জেস এসছে। কারণ একসময় আমাদের বাড়িতে পুজো হতো, দুর্গা পুজো হতো, পরবর্তীকালে সেটা বারোয়ারি হিসেবে মানে কাকারা থাকতেন তার মধ্যে, তো আমি তার মধ্যে ডাইরেক্টলি ইনভলভ ছিলাম, কারণ মায়ের পুজোর জোগাড় করা থেকে শুরু করে, আর দুর্গা ঠাকুর সহ প্রত্যেক ঠাকুরের, ইভেন মহিষাসুরেরও হাতে একটা করে অর্ঘ্য দেওয়া হয়। লাল চেলির মধ্যে আতপ চাল 101টা দুব্বো দিয়ে লাল সুতো দিয়ে বাঁধা থাকে, ওই অর্ঘ্য বানানোর কাজটা আমার ছিল, ঠিক আছে, সবার জন্য মানে বানাতাম। ওটা তোমার দায়িত্ব ছিল? এক্স্যাক্টলি, মানে ওটা আমার দায়িত্ব ছিল, আমার মতো সবাই মিলে করতো, কিন্তু ওটা মানে সার্বজনীন পুজো ছিল। তো সেইটা আস্তে আস্তে জীবন থেকে চলে গেল, তারপরে আস্তে আস্তে মানে আমি সেটা মিস করি সত্যি বলতে কি। তারপর এখন যেটা হয়, কাজ তো থাকে, পৌশালী যেরকম বললো যে ভিড় ঠেলেও ঠাকুর দেখে, ট্রাস্ট মি, আমি এখন আর সত্যি বলছি ট্রাভেল এত করতে হয় সারা বছর, মানে আমার মনে হয় যে অনুষ্ঠান থাকলে করব, বাট বাড়ি এসে আমি মেয়েকে সময় দিতে হবে, ওকে নিয়ে ঠাকুর দেখতে বেরোতে হবে ডেফিনেটলি, মানে এটা আমায় করতেই হবে। এটা ওটার জন্য মনে হয় যে আরেকবার নিজের ছোটবেলাটাকে ওর মধ্যে দিয়ে ওই তো দেখতে পাই। ওটাও তো ওকে নিয়ে ভিড় ঠেলে, চলো হ্যাঁ, চলো না, চলো। না, নিয়ে না, ভিড় ঠেলে? একদম ভিড় ঠেলে না। পৌশালীরও একটা যে ভিড় ঠেলে, চলো ভিড় ঠেলে। আচ্ছা আমি এই জন্য বলছি, আচ্ছা আমার সঙ্গে তোমরা এগ্রি করবে নাও করতে পারো, বা আপনারা ওই যে ভিড় ঠেলে, এই ওই যে হ্যাঁ মানে কিসের গন্ধ, গায়ের গন্ধ বলছিস? গন্ধই হোক না কেন। পারিজাত হঠাৎ করে গন্ধটা কথাটা ঠিক কোন দিকে চলে যাচ্ছে না, আমি মানে বুঝতে পারছি না ব্যাপারটা। না, ভিড়ে গন্ধ একটা থাকবে না। ভিড়ের গন্ধ, মাটির ভিড়ের গন্ধ, গন্ধ ভেজা একটা, মাটির গন্ধ, হ্যাঁ, কারণ ভেজা ধুলো ওড়ার সময় না কমিটির লোকেরা না জল ছিটিয়ে রাখে হ্যাঁ, হ্যাঁ, যাতে ধুলোটা না, সেটা একটা মাটি ভেজা গন্ধ হ্যাঁ। থাকে। এবং আশ্বিন মাসে ওরকম মাটি ভেজা গন্ধ বেশ ভালো লাগে, পারফিউমের গন্ধ প্লাস ঘামের গন্ধ, মা গো মা। সব মাঝে মাঝে একটুখানি ফ্যানের হাওয়া আসছে। আচ্ছা, সবকিছুর পরে আমি ওই ফ্যানের হাওয়া মানে খোলা হাওয়ার মতো বলি, গন্ধের ব্যাপারটা যে এলো আমি বলি এটা পুজো গন্ধ। পুজোই একদম এটা পুজো ওই গন্ধ। সব গন্ধ আমাদের কিন্তু পুজো গন্ধ। ছোটবেলায় কিন্তু অক্টোবরের শেষের দিকে পুজো হতো, যখন হালকা হালকা মানে হালকা শিশির ঠান্ডা, পড়ছে, আর যদি ঘাসে ভরে বৃষ্টি থাকছে। পড়ে, ও মাই একটা গড, দিন যদি বৃষ্টি তখন পড়ে। কিন্তু মানে আমরা একসময় ছিল মাথায় টুপি স্কার্ফ দিয়ে, বেঁধে হ্যাঁ, বসতাম। ঠাকুর দেখতে Exactly, বেরোতাম, exactly. মানে ওই সময়টা কিন্তু বোঝাই যেত কত পুজো কিছু বেরিয়ে আসছে। এলো দেখলে একটা ভিড় ঠেলা থেকে। আমি এটা ভাবছি যে আমার কি সারা ছোটবেলাটা নাক বন্ধ থাকতো, মানে আমি এত বিস্তারে গন্ধ শুকিনি। আমরা কত মানে কিছু বেরিয়ে এলো দেখলে এটা একটা কিন্তু খালি ভিড় এই ঠেলা অনেক থেকে। বেশি ইমোশনাল অ্যাকচুয়ালি, অনেক emotion- ফিল করতাম। এবং ডিটেলিং করতে ভালোবাসি। হ্যাঁ, হ্যাঁ আমরা হ্যাঁ, ডিটেলিং observe করতে ভালো, উই আর ভেরি observe, ভেরি observe. অবজার্ভার, গুড অবজার্ভার। মেয়ে হয়েছে, ঠাকুর আমার মেয়ে নাকটা আর হয়েছে। একটু পারিজাত যদি স্ট্রং সমস্ত দিতে। কথার মাঝখান থেকে হঠাৎ করে একটা শব্দ ছুঁড়ে দিয়ে এটাকে আরো জমিয়ে দিল ব্যাপারটা। ও আজকে গন্ধ, একটা একটা করে গন্ধ। শব্দ ঝুলি থেকে বের করছে, আর এরকম ভাবে ছুঁড়ে ছুঁড়ে মারছে। কি বার করলাম এই যে এক্ষুনি বললি গন্ধ, গন্ধ ছাড়া আর কি? ও পুজো গন্ধটা না বলে শুধু গন্ধটা বলেছে, প্রবলেমটা এইখানটাতেই হয়ে গেছে। পারিজাত এটা ডাবল মিনিং, গন্ধ। এবার তুই না বল। না পারিজাত, মানে আমি ঘামের গন্ধ পারিজাত তুই কি বাই এনি চান্স আজকালের হয়ে গোপনে কোনো কাজ করছিস? ও একটা করে কিওয়ার্ড আমাদের জার্নালিজম করছি। আমি নিষ্পাপ একটা মনে, হ্যাঁ কাদা ইন্দ্রের আমার- বাগানের আমি ফুল বলছি তুই। আমার কাদা পরে সাদা নেই। ও হচ্ছে কাদা মনে সাদা নেই। ও হচ্ছে ইন্দ্রের বাগানের ফুল, তো এরকমই তো কথাবার্তা ও বলবে। এক্ষুনি আমি নিজে কি ফুলের গন্ধ বললো? বলতে ও চেয়েছি, নিজে আমি বললো আমার পারিজাতে- কাদা মনে কোনো সাদা নেই। আমি উল্টোটা বলতে চেয়েছিলাম, আচ্ছা আজকে সপ্তমীর সকাল, আপনারা কিচ্ছু মনে করবেন না। আমাকে মাফ করবেন। হ্যাঁ তোর ষষ্ঠীতে তোর অনেক এফোর্ট গেছে, আমি বুঝতে হ্যাঁ, পেরেছি। কারণ কালকে আমি ক্লান্ত। পারিজাত সারাদিন ধরে ঠাকুর দেখেছে, গন্ধ শুকেছে, ফুচকা খেয়েছে, সব নিয়ে ও রাহুলকে অনেক কিছু বলে ফেলেছে, তার সঙ্গে নিজেও ঘেটে গেছে। আপনারা কিন্তু প্লিজ ঘাটবেন না। সেই ভাইবটা ও সবাইকে এনে মানে আপনাদের মধ্যেও সেই ভাইবটা একটু ছড়িয়ে দিয়েছে, জাস্ট ও এইটুকুই করেছে, এটা কিন্তু ওর কোনো দোষ নয়। এবং ও একদম অকপটে স্বীকার করেছে ওর কাদা মনে সাদা নেই, মানে যেটা বলার ছিল না সেটাও বলেছে। এমন তার মানে সাহসী কিন্তু কেউ হয় না। কেউ হয় না, এবং এটা বোঝা যাচ্ছে আড্ডা জমে গেছে, কারণ আড্ডা সেই লেভেলে জমলে মানুষ এইরকম উল্টো কথা বলতে পারে।
আচ্ছা, আমরা সবাই বেশ একটা মুডে চলে এসেছি, একটু মুডটা আরেকটু জমে যাক। স্মিতা যদি আরেকটা গান একটু আবদার করো। হ্যাঁ হ্যাঁ চলো। বলদ চড়ে আসবে সিংহায় দিলা, আরে সিংহাসনে মরতেতে বাজি যা উঠলো ঢাক। বলদ চড়ে আসবে সিংহায় দিলা হাক, আরে সিংহাসনে মরতেতে বাজি যা উঠলো ঢাক। বলদ চড়ে আসবে সিংহায় দিলা হাক, আরে সিংহাসনে মরতেতে বাজি যা উঠলো ঢাক। শিবের শানে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের শানে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী। আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। বলো গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। ভবের ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে জালো। গৌরী এলো দেখে জালো। ওই যে সিংহের উপর উইঠা ছুরি, আরে সিংহের উপর উইঠা ছুরি, অসুরের টেক্কি ধরি গলায় দিছে সব জড়াইয়ার বুকে মারছেন খুসা। কি ঠাহুর দেখলাম সাসা, কি দুঃখী দেখলাম সাসি, কি ঠাহুর দেখলাম সাসা, কি দুঃখী দেখলাম সাসি। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। ভবের ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে জালো। সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে। বলো সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে। আর নবমীতে মা জননী নিশি পোহাইলা, আর দশমীতে পাগলা ভুলা নাচিতে লাগিলা। শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভুবন, শিবে দুর্গারে লইয়া যাবে কৈলাস ভুবন। বিসর্জনের বাজনা বাজায় বিজয়া গমন, বিসর্জনের বাজনা বাজে বিজয়া গমন। জয় জয় বিজয়া গমন, জয় জয় বিজয়া গমন। বলো দুর্গা মাই কি, বলো বলো দুর্গা মাই কি জয়, আরে বলো দুর্গা মাই কি জয়। গান না জানো তো, যে কোনো আড্ডা বলো, নিখাত যে কোনো গল্পে বলো, একটা অন্য মাত্রা যোগ করে সব সময়। ওই জন্য আড্ডায় ভেসে যেতে যেতে আমরা কখনো কখনো গানের হাত ধরে থাকি। কেন বলো তো? একদম একুল উকুল ভেসে না যাই সেই জন্য। কারণ আড্ডাটাকে আরো কিছুক্ষণ চালাতে হবে, মানে ভেসে যাব না, এখানে থেকেই আড্ডাটাকে আরো একটু বেশিক্ষণ চালাবো। আচ্ছা, আমাদের প্রত্যেকের না অনেক মানে ছোট ছোট মজার গল্প ইতিমধ্যেই হয়েছে। তোমাদের একটু জিজ্ঞেস করি, দুর্গা ঠাকুর এসে গেছে, আমাদের সকলের মনে কোনো না কোনো ইচ্ছা থাকে, যে ইচ্ছাগুলো হয়তো সবাইকে বলতে পারি না, যে ইচ্ছাগুলো একান্ত আমাদের। তো আমি সবার কাছে শুনবো, দুর্গা ঠাকুরের কাছে এই বছর একটা যদি উইশ করতে চাও, বা একটা প্রার্থনা বা একটা ইচ্ছা, সেটা কি হবে? এটা একটু একটা সমস্যার বিষয়, কারণ আমি যদি দুর্গা মা থেকে কিছু চাই এবং সেটা যদি সবাইকে বলে দিই, সেটা কি আমি আর পাবো? কারণ ছোটবেলায় এই কিন্তু ভয়টা কিন্তু আমিও শুনেছি ওটা পাওয়া এটা না যায় না। এখন অব্দি বিশ্বাস করি যে ঠাকুরের কাছে যে প্রার্থনাটা করবে সেটা কাউকে বলতে নেই। ও, তার মানে এটা বলা আর যাচ্ছে না? মা সারা বছর আমাদেরকে অপেক্ষা করিয়ে রাখার পর একবার আসে বছরে, আমরা একটা উইশ কি করে চাইতে পারি? আমাদের সব পারিজাত আবার একটা কিন্তু মানে, স্রোতের হ্যাঁ। বিপরীতে হেঁটেছে, আবার স্রোতের না না বিপরীতে। মা, ওই তুমি না, বলো, তুমি বলো ওই না কি বলছিলে? ইতিহাস তৈরি করবে, ও স্রোতের বিপরীত দিকে যারা হাঁটে তারা ইতিহাস তৈরি করে। তৈরি করে কিন্তু সত্যি ট্রেন্ড কথা, সেটার বোধহয়। সত্যি কথা। মানে সবাই বলছে যে আমরা যেটা চাইবো একটা উইশ, সেটা খুব মূল্যবান, সেটা বলবো না। না, ও আমার কাছে বললো, সব উইশই এক খুব সে মেরা क्या মূল্যবান। होगा ও বলছে। হ্যাঁ, ও বলছে আমার একটাই কি হবে, না আমার না, ও ভীষণ প্র্যাকটিক্যাল কথা বলেছে, একটাই কি হবে। সারা বছর অপেক্ষা করিয়ে রাখে আমাদেরকে যে কবে দুর্গাপূজা আসবে, আমরা উইশ গুলো আর কি জমিয়ে জমিয়ে রাখি। আচ্ছা, প্রথম যে গুরুত্বপূর্ণ 5টা উইশ বাদ দিয়ে পরের দু একটা বলা যাবে?
মানে আমি একটু ভাগ করে দিলাম, সেই সেই দু একটাও যদি না হয়, আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম 10 প্রথম 10টা বাদ দিয়ে যেগুলো মনে হচ্ছে যে না ওগুলো হয়েই যাবে, একদম হয়ে যাবে যাবে আরে করছে। 10টা পেয়ে গেলে একটা দুটোতে আর কি যায় আসে। সবার হয়ে আমি একটা বলে হ্যাঁ দিচ্ছি, তুমি একটা বলো তো। ভালো রাখো ভালো থাকো। হ্যাঁ, বাহ, খুব জেনারিক সুন্দর, ব্যাপার এটা স্যাপার। জেনুইন জেনারেল বলে দিয়েছে, হুম। ভালো রাখো ভালো এটা থাকো। উনিও জানেন। হ্যাঁ এটা এটা যাকে বলছো সেও জানে যে সবাই এটা সবশেষে উনি কি বলবে। জানেন না সেটা তুই বল, সেরকম একটা কিছু বল যেটা আমরা বলতে পারি, যেটা উনি জানেন না। এই রে, ওকে ব্রেক নিতে হবে তাহলে এরপর। ওকে কিছুক্ষণ ব্রেক নিতে হবে, তাই তো? না না, আমরা একদমই কিন্তু ব্রেক নিচ্ছি না। না হয়তো তোমরা সবাই হাসবে, মানে তুমি কষ্ট পেও না, আমি আছি তোমার সাথে। এইটা কিন্তু খুব সুন্দর বললো। বাহ, এটা যে সুন্দর। এটা উনিও জানেন, আমাদের এটাও না, উনি জানেন। কোথাও না, না, একটা না, জায়গায় আমি কোথাও- পড়েছিলাম যে তুমি হয়তো ঠাকুরকে অনেক কিছু চাইছো, হু নোজ যে ঠাকুর তোমার জন্য ওয়েট করছে। বাহ, of course। এইটা হ্যাঁ, যে- মানেটা কি জানো তো, আমাদের ঠাকুর যাই হোক সবসময় না কেন, ভক্তের জন্য ভগবান, একদম, বলে না? অতএব Always ধৈর্য wait করে। ধরতে ধৈর্য, হয়। মানে ভক্তের এবং অধীন হও চিরদিন, একদম থাকো ঠাকুর ভক্তের সবসময় অন্তরে। কি বলে যে একটু অপেক্ষা করো, দেখো তোমারটাও, তুমি যেটা ভাবছো যে এখন এটা খারাপ, এটা খারাপ নয়, এটা আসলে ভালো, ভবিষ্যতে ভালো হয়েই আসবে তোমার কাছে, সবসময় সেটাই হবে। এটা হয় অ্যাকচুয়ালি, এটা একদম। আমি নিজের জীবন দিয়ে দেখেছি। হয়তো প্রত্যেকেই কিছু কিছু সিচুয়েশন এরকম পেরিয়েছে, যখন মনে হয়েছে যে আমি এই জায়গাটা থেকে আমি বেঁচে থাকবো, তো মানে এরকম মনে হয়েছে। তারপরে যখন সেই সময়টা পার করে এসে আমি নিউট্রালি দেখছি পিছনের জায়গাটায় ফিরে, তো আমার মনে হচ্ছিল ওইটা যদি ওই দিনটা না দেখতাম, আজকে আমি এখানে আসতাম না, পৌঁছতেই পারতাম একদম, না। সব খারাপের মধ্যেই একটা ভালো থাকে। কথায় বলে জীবনে আনন্দ উদযাপনের জন্য কোনো উপলক্ষ প্রয়োজন হয় না। আমি বলি জীবনে ছোট বড় সকল উপলক্ষকে যদি আনন্দ উদযাপনের কারণে পরিণত করা যায়, তাহলে জীবন হয়ে ওঠে আরো বেশি সুন্দর, আরো বেশি উজ্জ্বল। আড্ডাও কিন্তু একটা আনন্দ উদযাপনের উপলক্ষ হতে পারে। আজকের দিনটায় তোমাদের সকলকে দেখে সবাই কিন্তু এটুকু বুঝতে পারছে যে আড্ডাও কিন্তু একটা আনন্দ উদযাপনের উপলক্ষ। আমরা এই উপলক্ষ ধরেই আরো এগোতে থাকবো। এখন একটু পৌশালির দিকে যাই, মানে আমি কিছু বলছি না, আমি তাকাচ্ছি, মানে পৌশালি কিন্তু চোখে চোখে বুঝে নিতে হবে যে আমি কি বলছি। হ্যাঁ হ্যাঁ, আবদার করছি। কৌশালীকে ওরম করে বলো, চোখে চোখে কথা বলো। এটা যদি কোনো একটা ছেলে বলতো তাহলে হয়। পৌশালিকে মুখেই বলতে হবে, ওই জন্যই আমি এটা বলিনি। মুখে এখন কিছু কেউ বলে বলছে না মুখেই বলে তো বলতে আমি হবে। বলে দিলাম না, তাহলে কি আছে। সব সব পৌশালিকে মুখেই বলতে না হবে, না ওই জন্য কিছু বলি- স্মিতাদি, এটা রেস ধরে একটা কথা বলবো, যদিও সপ্তমী বলেই বলছি, এরকম যদি এটা কোনো একটা ছেলে বলতো, চোখে চোখে হায় হায় কথা এখন বলো। নেই তো কি করা যাবে, আমিই বলে দিলাম। আচ্ছা চ। ঠিক আছে, কাট দ্য ক্র্যাপ। গান গাইতে হবে তাই তো? শ্যামকে যখন পড়বে মনে, চাইবি কালো মেঘের পানে। ওরে শ্যামকে যখন পড়বে মনে, ও তুই চাইবি কালো মেঘের পানে। আর রান্নার শালে কাঁদবি বসে ভেজে কাঠ দিয়ে উনুনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যামের পীড়িত রাগ গোপনে। কিছুদিন মনে মনে, ইশারায় কইবি কথা গোঠে মাঠে, ইশারায় কইবি কথা গোঠে মাঠে। দেখিস যেন কেউ না জানে, কেউ না বোঝে, কেউ না শোনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে, শ্যামের পীড়িত রাগ গোপনে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। আহা, মনে মনে কত কথা থাকে না, পুজোর সময় সেই কথাগুলো কিন্তু বেরিয়ে আসে। একদম একটা আবেগঘন মুহূর্ত। আমার মনে হয় হই 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 থেকে একটুখানি আমরা সবাইকে একটু ইমোশনাল হয়ে গেছি মনে হচ্ছে, একটা আবেগঘন মুহূর্ত। অনেকের মনে মনে যে কথা আছে, মুখে শুধু হাসি দেখতে পাচ্ছি রাহুলের,
শ্যামপ্তি সবাই মৃদু, না না মানে হাসি না, আর না, থামেনি। শ্যামপ্তিদির হাসি ও মানে হচ্ছে মনে মৃদু হাসছিল, না, আমি না। যেই বললাম যে হাসি দেখছি উনি মুখ খুলে হাসলো, মানে কি ও মনে মনে কিছু ছিল সেটা ভেবে ভেবে হাসছে। শ্যামপ্তিদির মনে মনে বেশি কথা, বেশি তাই কথা, হাসিটা হ্যাঁ, বেরিয়ে আমি আসছে। আমি ওই সূত্রটা এই ধরতে তোকে কি যাচ্ছিলাম। আজকে এখানে নিয়ে এসেছে এইসব করার জন্য? শ্যামপ্তি আমি কিন্তু যে সূত্রটা বুঝেছে। ধরতে যাব, ও কিন্তু তার আগে ঝুলি থেকে আবার বার করে ফেললো ও একটা কিন্তু নতুন তোমার কথা। চাকরিটা খেয়ে নেবে। ও যা শুরু করেছে। সত্যি কথা, আমি সূত্র ধরছি, ও সূত্রধরের কাজ করে দিচ্ছে। আমাকে ওয়ার্ন করে রেখেছে, আমাদেরকে ও সঙ্গে সঙ্গে ঝুলি থেকে আরেকটা মানে কথা কি এরকম কিসে ছুঁড়ে বর্ণ দিল। করেছে, ওর কোনো গোপন কথা যাতে ফাঁস না এই হয় আমি এরকম কিছু? কিসে ওয়ার্ন এটাই, করেছি এটাই। তোকে? এটাই না, এটাই ও ভীষণ মিষ্টি মেয়ে, ও জানে ও কোথায় এটাকে কি এটাকে বলে বলতে ঘুষ হয়। দেওয়া। তুই ভীষণ মিষ্টি মেয়ে, কিছু বলবি না ওপেন কিন্তু। ওপেন ঘুষ। আচ্ছা, পুজো মানে মনের কথা তো অবশ্যই আমরা জানি, সপ্তমীতে প্রথম দেখা, অষ্টমীতে হাসি, ইত্যাদি ইত্যাদি। আর একজন হেসে ফেলেছে অলরেডি ওইদিকে। তো নবমী দশমীর কথা থাক, আজকে যেহেতু আমরা সপ্তমীতে আছি তাই একটু জানতে চাইবো যে ও বাবা আরো সবাই একে একে হাসি বাহিনীতে পারিজাত এখান যোগদান থেকে করেছে। নারায়ণ পারিজাত কিন্তু নারায়ণ করেই মিটিমিটি যাচ্ছে। হাসছে এরকম করে। আমার সামনে যে দুজনকে দেখতে পাচ্ছি তারা এত হাসছে, তারা কেন হাসছে বলো তো? কারণ তাদের অনেক প্ল্যানিং। প্ল্যানিং। তো একদম যারা অনেকে আবার না হেসেও কিন্তু মানে হাসে না, মিটিমিটি করে নিজের মনের মধ্যে প্ল্যান গুলো লুকিয়ে আমার রাখে। মনে যা আমার মুখেও তাই। আমি তাদের সামনে চুনো পুটি, আমি ওদের সামনে চুনো পুটি। কি বিবাদে বলতে চাইছে আমাদের? আচ্ছা আচ্ছা, বিবাদে ইতি টানলাম, প্রত্যেককে ধরে ধরে এই প্রশ্নটা করা হবে, এটার উত্তর দেওয়া একদম কম্পালসারি, কেউ বাদ যাবে না। একদম শুরু হচ্ছে, যিনি প্রথমেই বলেছিলেন একটু ভয় ভয় আছে নারী বাহিনীকে নিয়ে, তাকেই আমি প্রথম প্রশ্ন করব। পুজো মানে প্রেম, ঠিক আছে? এবার এই প্রেম নিয়ে তোমার প্ল্যানিং এবার পুজোয়, মানে পুজো তো স্টার্ট হয়েই গেছে, আজকে সপ্তমী, তার সাথে ছোটবেলার যদি কোনো এরকম মজার ঘটনা থাকে যে পুজো মানে প্রেম, এবং ওই সপ্তমীতে শুরু হয়ে দশমী অবধি ওই ছোট্ট একটা ডিউরেশনে প্রেমও অনেক সময় হয়, তো ওই সবটুকুনিও একটুখানি বলে দিতে পারো তুমি চাইলে। ছোটবেলায় তো মানে প্রেম তো নিয়ে ভাবতামই না, খাওয়া দাওয়া, ঘুম, বন্ধু বান্ধব, হই হুল্লোড়। কিন্তু আমার জীবনে পুজোর সাথে প্রেমের যে সম্পর্কটা, সেটা আই থিঙ্ক সবাই জানে। আমার বেটার হাফ দেবাদ্রিতা, তার সাথে আমার সম্পর্ক গড়েছে হয়তো তার আগে, কিন্তু রূপ পেয়েছে দশমীর দিন, যেদিন আমরা পুরো পৃথিবীকে জানিয়েছিলাম যে আমরা একে অপরের সাথে সম্পর্কে আছি। তো সেই জন্যই হেসে ফেলেছিলাম, কারণ আমার সেই সপ্তমী থেকে সেই মানে চোখাচোখি দিয়ে একটু প্ল্যানিংটা চলছিল যে এবার বোধহয় জানানোর সময় এসে গেছে। সেটা দশমীতে ভাসানের সময় মার 2 পা জলে জাস্ট টাচ হলো, আর আমরা তখন মনে করলাম যে এই মুহূর্তটাই আমাদের ফ্রেম করে রাখা উচিত। আমরা ছবি তুললাম এবং সবাইকে জানালাম। তো ওই জন্য হাসছিলাম। আদারওয়াইজ ছোটবেলায় আমি সব প্রেম টেম নিয়ে ভাবতাম না, খাওয়া দাওয়াটা বেশি ইম্পর্টেন্ট ছিল। ছোটবেলায় প্রেম, রাহুল বলছে ছোটবেলায় প্রেম টেম নিয়ে ভাবতো না, কিন্তু আমি জানি অনেকের, আমার ছোট একজন একদম ডান দিকে বসে আছে, সে কিছু বলছে না কিন্তু আমি তাকে ধরবো। কারণটা হচ্ছে ছোটবেলার এরকম মজার মজার প্রেম আছে, আমরা যখন স্কুলে পড়তাম তখনের প্রেমও অনেকের রয়েছে, যে এই সপ্তাহে শুরু হয়েছে ওই সপ্তাহে শেষ হয়েছে, কারণ সপ্তাহ জুড়ে শুধু পুজো ছিল। তাহলে কি পারিজাতের জীবনে বলছো সুজয়দা আছে? পারিজাত বলতে পারবো না, কারণ আমার আমার এটা খুব দুঃখ একটা জীবনে, আমার খুব বড় দুঃখ। আবার কাঁদতে শুরু করলো, এইটা কোনো মানে না, আছে? আমার দুঃখটা তোমরা শোনো, আচ্ছা, আমি শুনছি, এত যে শুনছি। হাসালাম সবাই সারাদিন। অ্যাটেনশন দাও, বলো। সেটা বলো। হচ্ছে আমার সব বন্ধুরা বা ম্যাক্সিমাম বন্ধুরা আমার মাকে খুব ভয় পায়, যার জন্য মনে হয় যে আমি যদি কিছুও ভুল মানে একবার জাস্ট স্লাইড গা ঘেঁষেও যদি বসি, যদি আন্টির থেকে মার খাই, কারণ আমার মা মারাত্মক ডান পিটে, মানে তো তুই আজকে ক্যামেরায় বলে দে যে যে মা রাগী নয়। একটু কম হোক মায়ের রাগটা। আর আমার মা একদমই রাগী নয়, মানে প্লিজ ভীষণ ফ্রেন্ডলি ওর বাবা মা। শো ইওর লাভ প্লিজ। ও একবারও কিন্তু বলছে না যে তোমরা ভেবো না যে মা শান্ত, ও বলছে মা তুমি রাগটা একটু কম করো, ও কিন্তু প্রথমে সেই বার্তাটা মাকে দিচ্ছে। তাহলে এবার ষষ্ঠীটা গেছে, সপ্তমীর দিন আবেদন হয়েছে, মানে হ্যাঁ অষ্টমী থেকে আমরা এক্সপেক্ট অষ্টমী, করতে পারি যে দশমী, কিছু দশমী কিছু পারি। কিছু ছেলেদের আর কি ওই কথাবার্তা আর কি যে শুনতে ফ্রেমটা পারবো। তোমার হয়েছিল ওই ফ্রেমটা হ্যাঁ। তার মানে দশমীতে স্বীকারোক্তি। না হলে কি দশমীতে ফ্লাইং চাপ্পল। সুন্দর। আচ্ছা, স্কুল লাইফের প্রেম এখানে কারোর আছে? হ্যাঁ, মানে বাবা। একটু না একটু ভর্তি, বলো বলো বলো, ভর্তি। পরপর শুনি। বলুক আগে পৌঁছালি দি। বাবা দুজনে রেডি হয়ে গেছে বলবে বলে, হ্যাঁ। কে আগে বলবো? বলো বলো। এগুলো- জিজ্ঞাসা। অনেক বন্ধুরা
করে বলছিল যে আমার প্রচুর গল্প আছে। হ্যাঁ, প্রচুর হ্যাঁ, নারায়ণ, বলো, বলো, বল নারায়ণ, বল একটা দুটো বল নারায়ণ, নারায়ণ, নারায়ণ। বৈশালী একটা দুটো বল অন্তত। আমার প্রচুর গল্প, আমার জীবনটা তাহলে পুরো গল্প, বলো, আমার বলো, বলতে আমার বলো। ভালো লাগে। বলতেও ভালো লাগে, এইরকম মানুষ পাওয়া যায় না যে নির্দ্বিধায় বলতেও ভালো লাগে। হ্যাঁ, যেটা আপনারা সত্যি সেটা সুযোগটা সত্যি। ছাড়বেন না, মানে একজন এমন আছে যে প্রেমের কথা খোলাখুলি বলতে চাইছে। বলো, হ্যাঁ, শুরু করো। তুমি প্রশ্ন করো। এই যে প্রশ্ন করছি যে ছোটবেলার দুষ্টু মিষ্টি প্রেম আমার পুজোতে পুজোতে দুষ্ট মিষ্টি না, বেশ ভালোই রকমই প্রেম ছিল, ভালো রকম কিন্তু প্রেম ছিল, আচ্ছা। ষষ্ঠীতে শুরু, দশমীতেই শেষ। কারণ আমার বাবা ওর মা আচ্ছা, যেরকম হুম, হুম। প্রকৃতির মানুষ, ও যেভাবে বললেন, আমার বাবা হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমার আমি বলি আমার বাবা দুজনেরই আজকে বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ হতে চলেছে, বুঝতেই পারছি। আমার বাবার একটা হেলমেট ছিল, হেলমেটটা মানে শত দাগ, মানে হেলমেটটা দেখলে মনে হতো, আমার বন্ধুরা বলতো, ভাই তোর বাবাকে না তৈমুর লং হেলমেটটা দিয়েছিল, দিয়ে বলেছিল অক্ষত রাখিস, মানে প্রচুর পুরনো একটা হেলমেট। আচ্ছা, সিনটা তোমরা ভাবো, আপনারাও প্লিজ ভাবুন। সপ্তমীর দিন এরকম সকালবেলা, সকাল বলবো না, সন্ধেবেলা, আমার বন্ধুরা, আমরা 9 জনের একটা টিম ছিলাম, আমরা নবরত্ন বলতো আমাদের বন্ধুদেরকে, নবরত্ন আমরা বসতাম। এবং আমার ছোটবেলাটা কেটেছে আসানসোল চিত্তরঞ্জনে। তো এরিয়া 4 বলে একটা জায়গা আছে, হয়তো এরিয়া 4-এর মানুষরা হাসবে এখন। আমরা বসে আছি এবং যা হয়, বসালি ছেলেটাকে দেখ, হ্যাঁ হ্যাঁ কোনটা এরকম একটা সিন, এই মেয়েটাকে দেখ, শাড়িটা কি ভালো, এই কোনটা মানে অনেকগুলো ভিড়, তো কোনটা করতেই আর কি সময় চলে যেত। অনেক কিছু করার পর একটা ছেলের দিকে তাকিয়ে একটু করার পর হঠাৎ আমার বন্ধুরা বলল, চোখটা করিস না, দূরে তাকিয়ে দেখি অজস্র কালো 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 মাথার মাঝখানে একটা সাদা রঙের হেলমেট, এবং সেটা হচ্ছে আমার বাবা। সর্বনাশ। এবং ওখান ক্লাইম্যাক্স। হ্যাঁ, বাবা অনেকটা লম্বা, বাবা অনেকক্ষণ এরকম করে দেখে বলছে, টাইম আপ, বাড়ি চলো। ব্যাস, বাকিটা ইতিহাস। আমি তোমার দুঃখটা বুঝতে পারছি, মানে আই ক্যান রিলেট। আমার মাও কিন্তু প্রচন্ড রাগী ছিল। এবার শ্যামপ্তি, বলো। ক্লাস 12-এর শেষে, মানে কলেজের আগে ওই যে টাইমটা থাকে আর কি, আমাদের কাজিনসদের একটা গ্রুপ ছিল আগে, সেই গ্রুপটা এখন আর নেই, একসাথে আর বসা হয় না। প্রথমবার আমি কোনো পাড়ার পুজোর প্যান্ডেলে আমি গেছি, তাদের এলাকায়, আমি এলাকার নাম আর ডিটেলে আমি কিছু বলছি না, যেহেতু ওই প্রেমটা আমার নেই এখন। তো সেখানে ওদের ওখানে বড় করে একটা পুজো হয়, যেরকম কোনো থিমের পুজো না, নর্মাল একটা পুজো হয়। পুজোর দশমীর দিন শুরু হয়েছিল। সেই দশমীর দিন ওখানে বিভিন্ন রকম, প্রেমটা দশমীর দিন শুরু হয়েছিল, প্রথম দেখেছিলাম, চোখাচোখিটা দশমীর দিন শুরু হয়েছিল। দেখেছিলাম। একটু সিনেম্যাটিক ওয়েতে একটু ভাবো, মানে প্রচুর ভিড়ের মাঝখানে, তখন আমি অলরেডি সিরিয়াল করি, একটু বেরোলে মানুষজন চিনতে পারে, আমি একটা এরকম চেয়ারে বসে আছি, আর আমার মধ্যে ওরকম কোনোদিনই ছিল না যে আমি বেরোবো না, লোক চিনতে পারবে, ভালোই লাগবে আর কি, এখনো ভালোই লাগে। তো কিছু জন ছবি টবি তুলছে, দূরে গিয়ে ওই রাবণ বধ হচ্ছে, এরকম ভাবে এদিক ওদিক সেদিক দেখছি। আর তখন না, এখন যেরকম রিলস সবাই বানাচ্ছে, খুবই ট্রেন্ডিং এ সব কিছু চলছে, তখন ওই একটা আলাদা অ্যাপ ছিল, সেখানে যারা ভিডিও করতো আর কি, আলাদা করে রিলসের এই এতটা চল ছিল না। তো আমরা পুরো গ্রুপটা বসে আছি, হঠাৎ করে আমি জাস্ট বাঁ দিকে তাকিয়েছি, আমি একজনকে দেখলাম, জাস্ট মুখটা হাফ গার্ড এরকম ভাবে বসে আছে, জাস্ট হালকা করে এরকম ভাবে তাকিয়ে আমি বললাম, আচ্ছা, মানে আচ্ছা ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক। অনেকক্ষণ পর আমাদের পুরো বন্ধুদের গ্রুপটা একটা ছেলের দিকে তাকিয়ে বলছে, দেখ ছেলেটাকে কি সুন্দর দেখতে, কি হ্যান্ডসাম, দেখ দেখ দেখ। আমি এভাবে তাকিয়ে বললাম, হ্যাঁ ঠিক আছে, ওকে নট সো গুড আর কি। মনে যেটা বলেছিলি সেটা তো বলছিস না এখন। হয়েছে, কিন্তু আমার ওই ছেলেটিকে ভালো লেগেছিল। এবার কি তার ঠিক 10-15 মিনিট বাদে, যখন মাঠটা প্রায় ফাঁকা হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে, যেহেতু নিজের এলাকাতে তো তাড়াহুড়ো ওরকম নেই যে তাড়াতাড়ি যেতে হবে, পুজোর টাইম, আমার সাথে যারা আছে তারা সবাই তখন অনেকেই বড় চাকরি টাকরি করছে, আমার ওই লিবার্টিটা আছে, বসে আছি, মোটামুটি ফাঁকা হয়ে গেছে, ওই গ্রুপটা আছে। যে ছেলেটিকে আমি প্রথম দেখেছিলাম, তারপর সেই ছেলেটির দিকে সবার নজর গেছিল, ওই ছেলেটিও বসে আছে, ওর পাশে দুটো ছেলে আরো বসে আছে। আমরা জাস্ট একটা ইনিশিয়েটিভ নেব গ্রুপ থেকে, কেউ ওদের সাথে একটা কথা বলার, আমি তো গিয়ে কথা বলবো না। ওই ইনিশিয়েটিভটা নেওয়ার সময় দেখা গেল আমাদের মায়েদের গ্রুপ পেছনে চলে এসেছে। তারা ভেবেছে
অন্য একটা ছেলে যে কমপ্লিটলি যার দিকে আমরা তাকাইনি, সেই ছেলেটাও আমাদের দিকে তাকায়নি, সে ইনফ্যাক্ট আমাদেরকে চেনেও না, মানে সবে এসে ওদেরকে জয়েন করেছিল, ভেবেছে সেই ছেলেটা আমাদেরকে এতক্ষণ ধরে ঝাড়ি মারছিল। শুধু শুধু অকারণে একটা মানুষ বিপদে পড়লো। অকারণে এইটা ভেবেছে, ভাবার পর পরের দিন, ওই দিন তো বাড়ি গেলাম, বাড়িতে যাওয়ার পর যা হলো, এই সব করতে যাও তোমরা প্যান্ডেলে, ভাবে যে আমরা এই সবই করেছি, সর্বনাশ। কিন্তু কিছুই করিনি, শুধু তাকিয়েছি। একজন কাউকে তো ভালো লাগতেই পারে, একটা সুন্দর ছেলে সুন্দর মেয়ের দিকে তাকাবো না? সুন্দর জিনিসের দিকে আমরা তাকাবো না? যে ছেলেটি কিছু আচ্ছা, করেনি আমি- সে কি ঠিক আছে? এবার বলছি, প্রেমটা এখনো শুরু হয়নি। ओ पिक्चर अभी बाकी है मेरे दोस्त, ये तो শুধু सिर्फ ट्रेलर trailer था। তারপরে পুরো হই 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 পড়ে গেল সারা বাড়িতে, পুরো পরিবারে, যে ওই ছেলেটাকে খুঁজে বের করতে হবে, এই ছেলেটা ভালো না, সব দোষ তো ছেলের, আর জানতাম নিজের এটাই বাড়ির হবে। মেয়ে জানতাম এটাই হবে। এটাই হয়। আমি কত কেস খেয়েছি আমার বন্ধুদের আহারে, জ্বালায়। কি আমি কিছু করিনি, বন্ধুরা করেছে, আমি কেস খেয়েছি। এই সব কিছুর মাঝখানে মোটামুটি আমাদের আরো কাজিনসদের মধ্যে দুজনের ওই ছেলেটিকে পছন্দ ছিল। আমি আর তাদের কাউকেই এক বললাম মিনিট, না আমি যে কনফিউজ, আমারও কোন ছেলে? যে ছেলেটাকে প্রথম কবি আমরা দেখেছি, কবি আচ্ছা। এখানে কোন ছেলের কথা বলতে চাইছে? ওয়াই নামক ছেলেটিকে পছন্দ ছিল। Why, ওয়াই why? নামক ছেলেটিকে। ওয়াই অ্যালজেব্রায় চলে গেছে। ওয়াই এটা শুনে তারপর বলবে চলে ওয়াই। গেল দশমী, ওখানে দ্বাদশীর দিন ভাসান হয়। ভাসানের দিন আমরা সবাই মিলে যাব ভেবেছিলাম, কারণ নিশ্চয়ই ওই গ্রুপটাও আসবে, কিন্তু সেদিন আমাদের কারোর মাই আমাদের আর কাউকে যেতে দিল না, ওখান থেকে নিয়ে চলে এলো। আমরা বাড়িতে বসে থাকলাম। দ্বাদশীর পরের দিন দেখলাম ইনস্টাগ্রামে কেউ আমাকে ফলো করেছে। এটা কোন ছেলেটা? হুম। এক্স না ওয়াই? ওয়াই আচ্ছা, ওয়াই। ওয়াই Why? ফলো করে, সেখান আচ্ছা থেকে জেড যে কথা শুরু শুনছে হয়। জেড ওয়াই কে আর মানে জেড ওয়াই এর ব্যাপারে জানে তাকে সবটাই ফলো করবে না open। তো? কেউ কাউকে ফলো করবে না তো এরপরে? না, মানে এখন তো অনেক বেশি ম্যাচিওর আমরা সবাই, সবটাই জানে সবাই, তো অসুবিধার না, কি আছে? এরপরে জেড ওয়াই কে ফলো করবে না, ওয়াই ও এক্স কে ফলো করবে না, এক্স জেড কে কেউ কাউকে ফলো করবে আমার না। অ্যালজেব্রাটাই গন্ডগোল হয়ে গেল। তো সেখান থেকে আমার প্রথম প্রেম, পুজোর প্রেম শুরু হয়েছিল দশমী থেকে, তারপর সেটা 3.5 বছর চলেছিল। তার মানে দশমীতেই ওরে শুরু বাবা, হয়, দশমী। তবে দশমীটা কিন্তু শেষ নয়। শেষ থেকে শুরু। দশমী দশমী আমার মনে হয় এই ও দশমী। কিছু বলছে কিন্তু এই সেই দশমী, প্রেম আমার এই কেটে এই গেছে। দশমী। এই দশমী। আচ্ছা, সেই প্রেম আমার মহালয়াতে কেটে গেছে, মানে 3 বছর পর মহালয়াতে কেটে গেছে। আর কোনো কথা নেই, যে যে কেউ যদি বলে শুরু থেকে শেষ, আমি বলবো না শেষ থেকে শুরু। দেখলে তো, এই একদম কথা। এবার স্মিতাদি বলো। আমি কি বলবো, বাকি সবাই ছোট, আমি যদি এটা কিছু বলি। বল 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 বল। না, পারিজাত পরের বছর আড্ডায় আসবে দশমীর প্রেম নিয়ে। পারিজাত X, এইবার, Y, Z পারিজাতের সবাই- অলরেডি সব ঠিক আছে। না না, পারিজাতের শুরুটা কে সব করেছে? ঠিক আছে, পারিজাত এখানে শুরুটা কে বলছে না, করেছে? এটাই শুধু হচ্ছে তুই কথা। করেছিস। আমরা কিন্তু আমার কেউ মা, কোনো কথা আমার বলতে বাবা, চাইনি। এটা কে? এটা তুই তো শুরু করেছিস। বলে, আমার ছোটবেলায় আমার মা প্রচন্ড স্ট্রিক্ট এখনো, মানে উনি ছোটবেলায় ছিল, আমার না এখনো স্ট্রিক্ট। আমি কোনোদিন ছোটবেলায় বন্ধুদের সাথে ঠাকুর দেখতে বেরোতে পারিনি, মানে কোনো মজা আমি করতে পারিনি, ফুচকা খেতে পারিনি, কোনোদিন সিনেমা দেখতে পারিনি, আমি সব কলেজের পর করেছি। বাট আমার ক্রাশ ছিল ছোটবেলা থেকে, ক্রাশ তো ছিল, সেগুলো কোনোদিনও ম্যাচিওর করেনি। খুব আনন্দের সঙ্গে জানাই, ভাগ্যিস করেনি। তবে পুজোর আমার একটা ডেটের গল্প আমার এই মুহূর্তে মনে পড়ছে, সেটা হচ্ছে যে স্টারবাকসে গেছি আমরা খেতে, ফার্স্ট না সেকেন্ড মিটিং ছিল প্রবাবলি। তো উল্টো দিকের মানুষ নিয়েছে, উল্টো দিকে নিয়েছে একটা এইটুকু কাপ, বললো যে এইটুকু কাপে কফি, আর আমি নিয়েছি একটা এত বড় ইয়েতে তোমার প্রপার ফ্র্যাপে ট্যাপে দিয়ে। আমি মানে লজ্জাতে আমি মরে যাচ্ছি, আমাকে জিজ্ঞেস করছে কি নেবে, আমি যা খাই আমি তাই নিয়েছি। আমি ভাবছি যে এইটুকু কাপে কি খাচ্ছে, তারপরে আমি বললাম যে ওইটুকু নিতে হবে, তোমার বললো এটা এক্সপ্রেসো, এটা মানে ততোধিক তেতো, ততোধিক মানে তেতো, হ্যাঁ, sip খাওয়া যায় করে না, করে সিপ করে খাওয়াটা করে। খুব কষ্টকর। আমি কোনোদিনও মানে ওই ডেটটা আমার সারা জীবন মনে থাকবে, যে মানে লজ্জায় আমি কথা কি বলবো, লজ্জাতেই মরে যাচ্ছিলাম যে আমি এত বড় গ্লাস নিয়েছি, আর উল্টো দিকে এইটুকু একটা কাপ, খেলনার কাপের মতো দেখতে। খারাপ খেতে না, না ওটা ভালো। আমি অত্যন্ত তো তেতো, 8 মাস আমি ফোনে কোনোদিনও কথা খেতে পারবো বলার না। পর, তারপরে মানে 8 মাস পর 9 মাসের মাথায় আমি প্রথম দেখা করেছিলাম, তাও আবার দিদিদের নিয়ে। মা এক একটা অদ্ভুত। আমি দশমী, আচ্ছা 8 মাস আচ্ছা পর। আমি এটা এই- সেই সেই হ্যাঁ। ঘটনাটা মনে পড়ে যাচ্ছে, এক একজন হানিমুন আগেকার দিনে লোকে যেত ডরমেটারি বুক করে, সেরকম টাইপের ডেট নিয়ে গেছে। হ্যাঁ। strict, মানে
অসম্ভব, মানে এখনকার আমার মা আরেকজন বলছে আমি গেছি। 6 বছর আগে বন্ধুদের আমার মা আর নিয়ে। এখনকার মা আমি জাস্ট ভাবতেই পারি না, অসম্ভব। এই যে আমার মায়ের এখন পরিবর্তন হয়েছে তার মানে? মা এখন মানে পুরো কুল, মানে Cool হয়ে আগে আমার গেছে। 6 বছর আগের মা তো আচ্ছা অসাধারণ। সপ্তমীর সকাল একটা মনে পড়েছে, ওনার বাবার ওনার বাবা মা, যেহেতু বাবা মার কথা আসছে, আমার বাবার না ওই যে স্কুটি বলবো না, এনভি বলে একটা নীল রঙের পেপ্ট, হ্যাঁ, এবারে সেটার কোনো ইয়ে নেই, তোমার লুকিং গ্লাস নেই, ওই সেম ইয়ে হেলমেট ছাড়া বাবা অসম্ভব। তো যাই হোক, যাচ্ছি, বাবা আমাকে প্যান্ডেলে নিয়ে যাবে, এবং বাবার সাথে আমার ফিনিশিং, মা দাঁড়িয়ে থাকবে আবার নিয়ে আসবে, মানে আমার ক্ষেত্রে মা হয়েছে। এটা তো আমার ক্ষেত্রে, বাট আমার ক্ষেত্রে বাবা দিয়ে আসবে, ঠিক 1 থেকে 1.5 ঘন্টার পর আবার যাবে নিয়ে আসবে। 1.5 ঘন্টা আমার ভ্যালিড ছিল, তা 1.5 ঘন্টার মধ্যে তুমি যা করার করো, তারপরে বাপাস। ঠিক আছে, আমি কমপ্লেন করছি না, ওটা না হলে আজকে আমরা এই গল্পটা করতে পারতাম না। এবারে বাবা যা হয়, রাস্তা দিয়ে যাচ্ছি, এবার সুন্দর দেখতে ছেলেরা যাচ্ছে, আমি তাকিয়েছি, এবারে ঘুরেছি, বাবা বলছে, গাড়ি চালাচ্ছে কিন্তু সামনে তাকাবে। আমি ভাবছি লুকিং গ্লাস নেই তো। আমি ভাবছি জানলো কি করে। না, ছোটবেলায় আমি জানি না বাকিরা কত এই জিনিসটা পেয়েছে। আমার মা যেরকম বলতো, আমার সামনে 2টো চোখ আছে, আমার পিছনে 2টো চোখ আছে। একদম exactly. সবার বলেছে। বাবা। আর Exactly. কারোর ভয় সাথে একটা দেখানো। জাস্ট কথা বললাম, মা এত কিছু ভেবে নিল, হ্যাঁ, নিজে হ্যাঁ। থেকে একটা করে টপ ফেলতে শুরু করে, দেখে যে কোনটা লাগে। পরের পর প্রশ্ন না? এটা কনসার্ন বাবা মায়েদের কতটা ভীষণ। কনসার্ন, যখন আমরা মানে তোরা যখন বড় হবি, তোরা যখন কারোর মানে বাবা মানে মা হবি, তখন ডেফিনেটলি তোরাও এটা ফিল করবি যে হ্যাঁ, মা কতটা হবে কনসার্ন বলেছে থেকে তারা করে। তুমি অলরেডি না মানে কোনো একদিন তো ডেফিনেটলি এখন আমি থেকে আই উইশ এনকোয়ারির কোশ্চেনগুলো for you. ফ্রেম করে রাখো। পরে কি এনকোয়ারির কোশ্চেনগুলো আমরা করো, ফ্রেম করে রেখে দাও। কিন্তু না সত্যি মানে সেই বিষয়গুলো ঘটেছিল বলেই আজকে এখানে বাট বসে তাও আমরা বলবো, কথা এবং বলতে এই চ্যানেলের পারছি। মধ্যে দিয়ে বলবো থ্যাংক ইউ, তোমরা যদি আজকে এটা না করতে, তাহলে এই সপ্তমীর আড্ডাটা এত মধুর হতো না, এত সুন্দর হতো না। একদমই একদম। তাই। একদমই আমরা তাই। ডিসিপ্লিনের শান্তিতে মধ্যে বসে। বড় হয়েছি বলেই আমরা না, মানে ডিসিপ্লিনের মধ্যে বড় হয়েছে, উই আর প্রাউড অফ দ্যাট, যে আমরা We are ডিসিপ্লিনের blessed. মধ্যে উই আর ব্লেসড। এবং সপ্তমী ভীষণ ভালো কেটেছিল, আজও কাটছে। বাবা তুমি ওরকমই হেলমেট পরে থাকো, আমি আচ্ছা, ওই এখনো তোমার হেলমেটটা সাথে আছে এখনো কাকুর? এখনো বাবার আছে, ও মা। আমার বাবার এখন, আমি জানি বাবা হাসছে, এবং এটা হয়ে যাওয়ার পর, যখন এপিসোডটা হয়ে যাওয়ার পর আমাকে ফোন করে বলবে, সিক্রেটগুলো বলার কি খুব দরকার ছিল। ও সো সুইট, কি মিষ্টি। আজকে একটা সুন্দর মানে আড্ডা, মজা, আনন্দ, হাসি, আর সত্যি একটা তাই। মিষ্টি কিছু মিষ্টি পারিজাতের ছোঁয়া কি পেলাম। কেউ নেই সত্যি? না, পারিজাত প্রথমেই কিন্তু শ্যাম- অনেকবার কিন্তু বলেছে শ্যামাপ্তির যে- এখন হয়ে গেছে যে তুই আমার ব্যাপারে বললি, দাঁড়া তোকে আমি এবার দেখছি। তোরটা আমি বলবো। পারিজাত বারবার বলছে এত মাটি খুঁড়ো না। উফ, ও কিন্তু আচ্ছা, প্রথমেই ঠিক আছে। বলেছে। না না ঠিক মাটি আছে। খোঁড়ার কিছু নেই, নিচে জলই পাবে, আর কিছু নেই। আজকে বাবা সোনা নেই ভেতরে, সোনা কাব্যিক নেই। কাব্যিক কথা বলছে, ভয়ঙ্কর। আচ্ছা, এত সুন্দর একটা আড্ডার মধ্যে আনন্দ, প্রেম, খাওয়া দাওয়া, পুজো, সপ্তমী, আড্ডা, হই 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 হুল্লোড় সবটুকু রয়েছে। একটা কথা একটু জানার, সেটা হচ্ছে গান। আজকে তো গান আমরা শুনলাম এবং শুনবো। আগে আমরা না ক্যাসেটে গান শুনতাম, রেডিওতে গান শুনতাম। এখন সময়টা এমন হয়েছে যে আমরা বেশিরভাগ মানুষ, আমরা বলতে আমরা বলছি না, বেশিরভাগ মানুষ, সেটা যে কোনো কারণে হোক, কাজের ব্যস্ততা বা জীবনের সংঘর্ষ যাই হোক না কেন, রেডিওটা বছরে একবারই বার করে, এবং সেই সময়টাতে ধুলো ঝাড়ে, সেই সময়টাতে শোনে, মহালয়ার time। মহালয়ার সময়। বাকি সময় রেডিও কেউ বার করে না। এক সময় আমরা সিডিতে গান শুনেছি, আমরা ক্যাসেটে গান শুনেছি, রেডিওতে গান শুনেছি। সেই সময়টা আর এই সময়টা নিয়ে একটু কি নস্টালজিক লাগে, একটু মন খারাপ হয়? আমি এটা একটু সবার কাছে ভীষণ একটু মন একটু খারাপ শুনবো, এইটা একটু শুনবো। ভীষণ মন খারাপ, আমার তো ভীষণ মন খারাপ। শুধু গান নয়, জানো তো, আমি না পুজো সংখ্যা বইয়ের কথাও ভীষণভাবে বলতে চাইবো। আমি তো ভীষণ বই পড়তাম, এখনো পড়ি। ওই সময় যে পুজোর সময় যে পুজো সংখ্যাগুলো বেরোবে না, আনন্দ মেলা, নতুন বইয়ের গন্ধ, আমি জাস্ট ওগুলো বলতে পারি না, ভীষণ মিস করি আমি। তো এই রেডিও এবং তোমরা পুজোর মিস সময় করছো? না মানে ওই পুরো সব নিউজ দেখো পেপার, আমি একটা কথা, এই যে কথাগুলো, ওই যে ও পত্রিকার কথা বললো, রেডিও, পত্রিকা, এবং বীরেন্দ্র কিশোর ভদ্র মহাশয়ের যে শ্লোক, যে তত্ত্ব,
এই যে আকুতি, এই যে অনুভূতি, এই সবটা নিয়ে পুজো। আমরা হয়তো ফুচকার কথা বলছি, মোবিলের তেলে ভেজেছে, ও এই করেছে, ও প্রেম করেছে, কি করেনি, বাবা হেলমেট পরে দাঁড়িয়ে আছে, এটাও যেমন পুজোর অঙ্গ। কিন্তু পুজোটা যখন মানে মা দুর্গা আসছেন এই যে রেডিও বার্তা নিয়ে, মা দুর্গা আসছেন পত্রিকা নিয়ে, এই সবটা নিয়ে পুজো। এবারে দেখো পরিবর্তন, ওই যে মানে এটা নিয়মিত, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যে মনের পরিচর্যা যেখানে কম সেখানে ন্যূনতম পরিবর্তন আমরা মেনে নিই না। কিন্তু আজকে আমাদের পরিবর্তনটা মেনে নিতেই হবে, আমরা করছিও। কিন্তু যখন প্রশ্নটা আসে তোমরা কি মিস করো, হ্যাঁ আমরা মিস করি। এখনকার জেনারেশন যাদের হাতে একটা স্মার্টফোন আছে, তারা যখন 14-20 বছর পরে এইরকমই একটা বৈঠকে আড্ডায় বলবে তোমরা কি এটা মিস করো, তখন তারাও ঠিক সেম ভাবে উত্তরটা দেবে, হ্যাঁ আমরা মিস করি। এই মিস করার পদ্ধতিটা চলবে, কিন্তু তাও বলবো যে সেরা সেরাই থাকে, মানে বলে না যে একদম বাঘ এইটাই। বাঘই থাকে, হিমালয়ের বয়স হয় না, বেতারেরও বয়স হয়নি, বীরেন্দ্র কিশোর ভদ্র মহাশয়ের সত্যপাঠ তো কোনো দিন মানে তার কোনো রিপ্লেসমেন্ট হবে না। তার জন্যই আজকে পুজো, তার জন্যই আড্ডা, তার জন্যই প্রেম, তার থেকেই সবকিছু। আর রেডিওর সঙ্গে সঙ্গে আরেকটা কথা যেটা আমার ভীষণভাবে বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে পুজোর গান তো আছেই, যেটা এখন মানে সারা বছরই গান রিলিজ করছে। ছোটবেলায় পুজোর গান বলে আলাদা করে আমরা বসে থাকতাম। আরেকটা জিনিস আমি ভীষণভাবে যেটার জন্য বসে থাকতাম সেটা হচ্ছে পুজোর সংখ্যা, বই, হ্যাঁ, পত্রিকা। সেটা মানে ওই নতুন বইয়ের গন্ধ, সারা রাত মাথার কাছে বই রেখে দেওয়া, নতুন জুতো, নতুন জামা, যেমন তোমরা সবাই বললে, নতুন লেখা পড়ার যে একটা আবেগ, একটা এক্স্যাক্টলি, বই, বিশেষ করে পুজোর সংখ্যা, ওটার জন্য সারা বছর ওয়েট তারপর করতাম। পুজো সংখ্যার যে সাজগুলো বেরোতো, অফকোর্স সেই স্টাইল tips গুলো লেখা থাকতো যে এইরাম হেয়ার স্টাইল, এইরাম ইয়েগুলো। even রান্না। আমি এই এখনো মানে আমাদের শ্রীরামপুরের বাড়িতে বাবা এখনো প্রত্যেকটা বই আনায়, যে মানে প্রত্যেকটা নিউজ মিডিয়া থেকে প্রত্যেকটা পুজো সংখ্যার বই আসে। না, আমার আমার বাড়িতে নতুন কিন্তু- নতুন বইয়ের গন্ধ বললো, আমার মনটা কোথায় এটা যেন চলে গেল। কোথায় চলে যায় না? এইটার জন্যই তোমাদের কাছে জানতে চাইলাম যে রেডিও, ক্যাসেট, বই, পত্রিকা, এগুলোর কিন্তু একটা মাহাত্ম্য আছে আমার যেটা বাড়িতে কিন্তু কোনোদিন রেডিও কিন্তু কিন্তু মলিন চলে। হবে না। কোনোদিন হবে না, ওই যে সেরা সেরাই থাকে। যদিও এটা রসিকতা করেই আমরা বলি বাঘ বাঘই থাকে, কিন্তু কথাটা কিন্তু ভীষণ প্রাসঙ্গিক ভীষণভাবে প্রাসঙ্গিক, সত্যি। এবং সত্যি। হ্যাঁ, বাঘ বাঘই থাকে। এবারে এটা নিয়ে হয়তো ও এক ধরনের ওপিনিয়ন, ওর এক ধরনের ওপিনিয়ন, কিন্তু মতামত আলাদা হয়, আলাদা হতেই কিন্তু পারে। বেসিক, গ্রহণযোগ্যতাটা যেটা, ওটা কিন্তু একদম স্থায়ী, যে হ্যাঁ, এটা কিন্তু এই বেসিক জায়গাতেই যেটা থাকবে। যে হ্যাঁ যে রেডিও খোলা হবে, সত্যপাঠ শুনবো, একটা সুন্দর ধুনোর গন্ধ, পুজোর বই সেটা পড়বে, মাথায় রাখবো, বা জামা কাপড়, নতুন জামা কাপড়ের গন্ধ, সেটা পরে দেখবো, এই সবটা নিয়ে পুজো, এটাই পুজো। এবং পুজো অনেকের জন্য অনেক কাজ নিয়ে আসে, মানে সে তো বটে। পুজোয় যে ফুচকার মেলা stall হয় এত থেকে জায়গায়। মেলা, তারপরে যারা ঢাকিরা, প্যান্ডেল যারা করে, যারা ঢাকিরা, তারা সারা বছর এই 5টা দিনের জন্যই অপেক্ষা করে, এবং এই 5টা দিনের ওপরেই তাদের বাকি বছরটা নির্ভর করছে। কারণ একদম। ঢাকিরা মানে এখন আমাদের, যদিও এখন সব মানে এখন আমরা সব পুজোই সেরম ভাবেই সেলিব্রেট করি, সেটা গণেশ পুজো বলো কি বাকি পুজোই বলো, কিন্তু দুর্গা পুজো তো দুর্গা পুজো, সেই 5টা দিন মানে মানে সবাই সবাই আমরা যেরকম আনন্দও করি, প্রত্যেকের সেই কাজটাও আসে। তো আমি বলবো দুর্গা পুজো মানে তুমিও যেটা বললো সেরাই থাকবে, দুর্গা পুজোটা দুর্গা পুজোই থাকবে। দুর্গাপুজোই থাকবে। আর আজকের সপ্তমীর আড্ডাটাও সেরার সেরা হয়ে থাকবে, আর প্রত্যেকের মনের মণিকোঠায় একদম অমলিন হয়ে থাকবে, আমি বলতে পারি। কারণ একদম। হাসি, আনন্দ, ঠাট্টা, প্রেম, ইয়ার্কি, আর তার সাথে নস্টালজিয়া, সবটুকুই কিন্তু আমাদের মনের মধ্যে থেকে যাবে। আর আজকে তোমরা সবাই আমার সঙ্গে ছিলে, এটা আমার কাছেও একটা অন্যরকম দিন, আনন্দে কাটলো, ভীষণ সুন্দর কাটলো আজকে সপ্তমীর এই সময়টা। আর যেহেতু আমাদের সবসময় সময়ের একটা সীমাবদ্ধতা থাকে, যেটা কিছুক্ষণ আগেই আমরা আলোচনা করছিলাম, যে সময় বদলে যায়, সময়ের সীমাবদ্ধতাও থাকে, সেটা কখনো কখনো ভালোর জন্য, এবং বেশিরভাগ সময় ভালোর জন্যই। আজকেও আড্ডায় একটা সময়ের সীমাবদ্ধতা রয়েছে, এবং আমাদের আজকের মতো হয়তো বিদায় নিতে হবে, কিন্তু ওই যে নিয়ম মতো বিদায় নিলেও আমরা কথা মতো বারবার ফিরে আসি, আমরা ফিরে তো আসবোই, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। আজকে আমরা বিদায় নেব, কিন্তু একটু সুরে তালে। তোমরা দুজন একসাথে যদি একটা গান ধরে একটু সুন্দর করে আড্ডাটাকে একটা অন্য মাত্রা দিয়ে একদম একদম আবার আমরা মিলবো, আমরা একে অপরের সাথে দেখা হবে, আবার আমরা পাশাপাশি বসবো, আড্ডা হবে। চলো। ও মিলন হবে কত দিনে,
ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় নিশি যে আছে কালো শশী, চাতক প্রায় নিশি যে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিন